গল্প বক্ষপিঞ্জরে অগ্নিপুরুষ। লেখনীতে সুমাইয়া জাউদা। অন্তিম পর্ব। নিউ ইয়র্কের একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের সামনে একখানা কালো রঙের গাড়ি ব্রেক কষে। খোলা জানালা ভেদ করে ভেতরে দেখা গেল তাইসিরের গম্ভীর মুখখানা। পাশেই গাল ফুলিয়ে বসে আছে তাহিরা, পরনে রয়েছে সাদা কালো রঙের একখানা থ্রিপিস সাথে হিজাব। তাইসির ঘাড় বাঁকিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে পরখ করতে লাগলো তার ব্যক্তিগত নারীকে। মেয়েটির ফুলিয়ে রাখা গাল দেখে বড্ড হাসি পেল তার, ঠোঁট টিপে হাসল। সেই গলা খাকারি দিয়ে গমগমে গম্ভীর স্বরে বলল, সাবধানে থেকো, কোনো প্রবলেম হলে সাথে সাথেই আমাকে ইনফর্ম করবে। সেদিন প্রফেসর নেন্সির সাথে পরিচয় করিয়ে দিয়েছিলাম না? ওকেও বলতে পারো। আহসান আসবেনিতে পাকনামি করে একা যাবার সাহস ভুলেও করো না। থামল তাইসির। তারপর ভীষণ ভারী গলায় বলল, খবরদার, আরও ওয়ার্নিং দিচ্ছি, কোনো ছেলের সাথে ভুলেও কথা বলবে না, ইভেন চোখ তুলেও তাকাবে না। আমি ছাড়া সব পুরুষ নিষিদ্ধ তোমার জন্য। ওয়ার্নিং দেয়ার কি দরকার? আমার চোখ দুটো খুলে নিয়ে লোকারে ভরে রাখুন। আশ্চর্য! চোখের দৃষ্টি যখন আছে সবাইকেই তো দেখতে হবে, এবং দেখব। আপনি বরং আমার সাথে ক্লাসে চলুন, আপনাকে সামনে বসিয়ে সেদিকেই তাকিয়ে থাকবো আনেয়ৎসভ্রম। বিরক্ত হয়ে ভেঙচি কেটে বলল তাহিরা। তাইসির ভ্রু গোটালো মেয়েটির কথা শুনে। তাহিরা গাল ফুলিয়ে দিল, কোনো কথাই বলবে না এই নিষ্ঠুর পুরুষটির সাথে। মেয়েটি গাড়ি হতে নামতে চাইলে হাতের কবজি টেনে ধরে তাইসির। মেয়েটির ধুতনিতে আলতো চেপে ধরে তার মুখটা নিজের দিক ফেরালো। স্নিগ্ধ সতেজ মুখশ্রী, একেবারে ন্যাচারাল বিউটি, চোখে কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক, মুখে সামান্য ক্রিম লাগিয়েছে হয়তো। তাইসির তাহিরার মুখটা এপাশ ওপাশ ঘুরিয়ে সুতাল। সব ঠিকঠাকই আছে, বাট ঠোঁটে লিপস্টিক লাগিয়েছ কেন? আমার পেট খারাপ করার মতলব বাড়ছ? তাইসিরের কথায় বড্ড বিরক্ত তাহিরা। বিরক্তকর ভঙ্গিতেই উত্তর দিল, মেয়েরা লিপস্টিক দিবে না তো ছেলেরা দিবে? আপনি লাগাবেন? তাহলে ল। শার্ট আপ ইডিয়ট। মুখে মুখে তর্ক করছো, বড্ড সাহস বেড়েছে না? পিটিয়ে সোজা করে দেব স্টুপিড। ভিঞ্চি কেটে মুখ ঘুরিয়ে নিল তাহিরা, ডোন্ট কেয়ার ভাবে বেশ অ্যাটিটিউড নিয়ে বলল, মিসেস সাফান মির্জা, আমি কারো হুমকি ধুমকিতে ভয় পাই না হুঁ। তাহিরার ভাব ভঙ্গি দেখে তাইসির নিজের গম্ভীরতার মুখোশ হতে ছিটকে বেরিয়ে এলো, প্রেয়সীর অভিনয় দেখে শব্দ করে হেসে ফেলল। বাবা, ভয় পেয়েছি যে। মিসেস সাফান মির্জা না, তাহলে ঠিক আছে। কিন্তু আপনার গাল দুটোর বড্ড প্রবলেম আছে বুঝলেন, এরা সবসময় ফুলে ফেপে থাকে। ব্যাস অপমান বোধ করে তাহিরা পুনরায় গাল ফুলিয়ে বসে রইল। তাইসির কপাল কুঁচকে মেয়েটির গাল টিপে দিয়ে বলল, এদের সমস্যা কি? এরা কথায় কথায় ফুলে থাকে কোনো? তাইসিরের কথার পিছে তাহিরা সেভাবেই সুধাল, ওরা আপনার থেকে সরি চায়। যদি না বলি, তাহলে বাসায় গিয়েই আব্বুকে ফোন করে বলবো আমাকে নিয়ে যেতে, কারণ জানতে চাইলে বলবো আপনি আমায় ভীষণ অত্যাচার করেন। তারপর দেখেন কিভাবে ফুরুত করে উড়ে আসে নিতে। অদ্ভুতভাবে কামরুজ্জামান মির্জা তাহিরাকে ভীষণ ভালোবাসে। তাহিরার সরলতায় তিনি মুগ্ধ। প্রতিদিন নিয়ম করে একবার ফোন করে খোঁজ খবর নেন, এবং বলেন তার বদমেজাজি ছেলে যদি কখনো বকাঝকা করে তাকে জানাতে। আর এতেই যেন তাহিরার বুকের ছাপি ফুলে 56 ইঞ্চি হয়ে গেল। যদিও সে ভালো করেই জানে, তার বর নাম্বার ওয়ান ঘাট, তারা কাউকেই পরোয়া করে না। তাইসির ছোট ছোট চোখে তাকায়, গম্ভীর গলায় শুধায়, আমি অত্যাচার করি তোমাকে? তাইসিরের কণ্ঠস্বর পরিবর্তন হতেই ভরকে গেল তাহিরা। মিনমিনে গলায় বলল, করেনি তো। কথায় কথায় ধমকান, চোখ রাঙান। ছোট মানুষ, আমি ভয় পাই না। একে তো অন্যায় করেন, তারপর আবার সরিও বলেন না। তাইসিরের এই মুহূর্তে বড্ড বিরক্ত হবার কথা ছিল, তবে মোটেও বিরক্তির ছাপ দেখা গেল না তার মুখবিবরে। তার ভেতরে শান্তি লাগছে এই নারীর ছেলেমানুষি দেখে। বরং তার ভালো লাগছে মেয়েটির কাছে থাকতে। এই বেকুব নির্বোধ মেয়েটির মধ্যেই যে তার প্রাণ। সে মেয়েটির মাথায় চাটি মেরে বলল, বকি সেটা বললে কেন? বকি সেটা বললে না কেন? আর অত্যাচার কি হু? ওটাকে রোমাঞ্চ বলে বলদ। নিজের নামে বলদ উপাধি শুনেই তেতে উঠল তাহিরা। কি হো? আমি বলদ? না হহ বলদি। ধ্যাত। বিরক্ত হলো তাহিরা, এই কঠিন ব্যক্তির সাথে ছলে বলে কলে কৌশলে কোনোভাবেই পারা যায় না। তাই বিরক্ত হয়ে গাড়ি হতে নেমে যেতে চাইল।
ঠিক তখনই শোনা গেল তাইসিরের গম্ভীর কণ্ঠস্বর। সরি নিয়ে যাবে না? সত্যি? আপনি সরি বলবেন? থেমে গেল মেয়েটা, কণ্ঠে অবাকতা। তাইসির বাঁকা হাসল, তাহিরা চোখ কুঁচকে তাকিয়ে রইল। ব্যাডার মুখের বাঁকা হাসি মোটেও ভালো ঠেকল না তার কাছে। তাইসির ইনোসেন্ট মুখবিবর করে বলে, ওয়াইফ তুমি আমার, ভাবলাম তার কাছে নত হওয়াই যায়, নো প্রবলেম। কিন্তু কথা হচ্ছে আমার দোষটা কি? কিসের জন্য সরি বলবো? সরি বলার মতো কি করেছি আমি? থাক সে কথা, তুমি যখন বলেছ কোনো অন্যায় করা ছাড়াই বলবো সরি। তবে একটি শর্ত আছে, যদি তুমি সেটা করতে পারো, তবেই আমি এখনই তোমার কথা অনুযায়ী কানে হাত দিয়ে সরি বলবো। নয়? সত্যি? বলুন বলুন কি শর্ত? আমি রাজি। তাইসিরের কথা শেষ করার আগেই লাফিয়ে ওঠে তাহিরা। কিছু না ভেবেই রাজি হয়ে যায়, কেননা তাইসিরের মুখ থেকে যেকোনো মূল্যেই সে সরি শুনতে চায়। ব্যাটার অ্যাটিটিউড সে দুমড়ে দিতে চায়। তাইসির ঠোঁট কামড়ে হাসল। এখন এই মুহূর্তে গিভ মি আ কিস। যদি আমার ঠোঁটে একটা ডিপ চুমু খেতে পারো, আই প্রমিজ এখনই কান ধরে সরি বলবো। চোখ কপালে উঠল তাহিরার। ভেবেছিল কি আর বেরোলো কি? ক্ষিপ্ত গলায় তেতে উঠল সে। অসভ্য লুচু কিপটা ইতর এলিয়েন কোথাকার। রাগে দুঃখে তাইসিরকে বকতে বকতে গটগট করে নেমে গেল গাড়ি হতে। তাইসির কপাল কুঁচকে তাকিয়ে রইল তার নারীর গমন পানে। বেকুব মেয়েটি কি বলল, সেই কিপটা। লুচু না হয় মানা যায়, মেয়েটির কাছে গেলেই সে কন্ট্রোললেস হয়ে যায়। তবে কিপটা বলল কোন আক্কেলে? সে তার ভীতু নারীর দিকে তাকিয়ে গাড়ি স্টার্ট করতে করতে ঠোঁট এলিয়ে হাসল নিঃশব্দে। বাংলাদেশ সময় রাত 10টা। পড়ার টেবিলে গভীর মনোযোগ সহকারে পড়ছে সাইফ। সে অনুভব করে তার শিরদাঁড়া, কোমর লেগে এসেছে প্রায়, তাই বইখানা বন্ধ করে হাই তুলে সোজা হয়ে বসল। হাতের ঘড়িতে চোখ বোলায়, প্রায় 2 ঘন্টা ধরে একই স্থানে বসে পড়ছে সে। তাই তো কোমর ধরে এসেছে। ফাইনাল এক্সাম চলছে তার, সারা বছরের জমিয়ে রাখা চ্যাপ্টারগুলো শেষ করতে হচ্ছে। রুমের কোথাও নিশাতের অস্তিত্ব নেই, যেটা দেখেই কপাল গোটায় সাইফ। পুনরায় টাইম দেখল। 10টা বেজে 23 ঘরে। সে উচ্চ স্বরে ডাকল, নিশাত তত। 2 মিনিটের মধ্যেই হন্তদন্ত হয়ে রুমে ছুটে আসে নিশাত। সাইফ তার অর্ধাঙ্গিনীর দিকে জহুরি চোখে তাকালো। অমনি নিশাত তার ডান হাতটা পেছনে লুকিয়ে ফেলল। তার হাতে মুঠোয় মোবাইল ফোন, যেটা সাইফের তীক্ষ্ণ দৃষ্টিতে এড়াল না। নিশাত কাচুমাচু করতে লাগল। সাইফ ভারী গলায় ধমকে বলল, পড়ালেখা বাদ দিয়ে ফোন নিয়ে কি করছো ইডিয়ট? তুমি পড়ছিলে তাই? আমতা আমতা করে নিশাত, তার কথা শেষ করার আগেই ফের ধমকায় সাইফ। তো তাই কি? ঝটপট ফোন রেখে পড়তে বসো। এখন আর পড়া চুরি করলে চলবে না। চুপসে গেল নিশাত, ফোন খানা বিছানায় রেখে পড়ার টেবিলে চেয়ার টেনে বসল। সাইফ পানি পান করে পুনরায় বসল পড়ার টেবিলে। গমগমে গলায় বলে, দেখি কি পড়ছিলে? নিশাত দেখায়। সাইফ কিছুক্ষণ দেখিয়ে দিল নিশাতকে। তারপর ওকে পড়তে বলে নিজের পড়ায় মনোযোগ দিল। এভাবেই কাটালো আধা ঘন্টা। বেশ বিরক্ত নিশাত, ওই যে পুরনো স্বভাব। বেশিক্ষণ পড়তে বসলেই বিরক্ত বোধ হয়। আজকেও তাই, তবে সাইফের ভয় মিনমিন করে পড়তে থাকলো। সাইফ বোধহয় লক্ষ্য করল, তবে গুরুত্ব দিল না। বেশ কিছুক্ষণ পরে উসখুস করে নিশাত বলে উঠল, তোমার আর কয়টা পরীক্ষা আছে? 2টা। বিয়ের দিকে নজর রেখেই ওর দিল সাইফ। নিশাত পুনরায় বলল, আচ্ছা তোমার গ্রাজুয়েট শেষ করে কোথায় চাকরি করার প্ল্যান? আপাতত কোনো ভালো কোম্পানিতে। বিয়ের দিকে তাকিয়ে একইভাবে ওর দিল সাইফ। আচ্ছা তোমার দেশের বা? আর কিছু বলার পূর্বেই অতি ভারী কণ্ঠে ধমকে উঠল সাইফ। আর একটা শব্দ উচ্চারণ হলে আমার থেকে খারাপ কেউ হবে না। সুন্দর করে বসে চুপচাপ পড়ো। তড়াগ করে দাঁড়িয়ে গেল নিশাত, হাতের বিটি ঠাস করে টেবিলের উপরে রেখে। তেতে উঠে বলল, তুমি পড়া গিলে খাও বসে বসে, আমি আর পড়তে পারবো না, পারবো না। গটগট করে হেঁটে গিয়ে ধপাস করে শুয়ে পড়ে বিছানায়। সাইফ মাথা তুলে তাকিয়ে রইল মেয়েটির দিকে। অতি গোপনে দীর্ঘশ্বাস ফেলল সে, তার পড়া চোরগুটা আর ভালো হলো কয়। খাটের সাথে হেলান দিয়ে পায়ের উপর পা তুলে উপন্যাসের বই পড়ছে যারা। এক হাত দিয়ে ফোন কানে চেপে অন্য হাতে শার্টের বোতাম খুলতে খুলতে রুমে পরিবেশ করে তাজিন। রোদ বৃষ্টির ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ।
ঘামে ভিজে গায়ের মেরুন শার্টখানা গায়ের সাথেই লেপ্টে আছে। তাজিনকে দেখে বিটি রেখে উঠে দাঁড়ালো যারা, বেড সাইড টেবিল হতে এক গ্লাস পানি ঢেলে বাড়িয়ে দিল তাজিনের দিকে। তাজিন হাত বাড়িয়ে নিল গ্লাসটি, পানিটুকু খেয়ে মুচকি হেসে বলল, থ্যাঙ্কস বো। বড্ড পানির তৃষ্ণা পেয়েছিল। যারা টাওয়ার ট্রাউজার এগিয়ে দিল, তাজিন সেটা নিয়ে চটজলদি ঢুকে গেল ওয়াশরুমে। বেশ কিছুক্ষণ পরে হাতের সাহায্য চুল ঝাড়তে ঝাড়তে গোসল করে বেরোলো। যারা বসেই ছিল, তাজিনকে বেরতে দেখে তাকালো, নাভির নিচে পড়া ট্রাউজার, উন্মুক্ত সুঠামদেহি, পোক্ত হাতের পেশি। ঢোক গিলে যারা, মাথা নিচু করে ফেলল। তাজিন সেটা দেখে ঠোঁট কামড়ে হাসল, মেয়েটির সামনে দাঁড়িয়ে তার মুখটা হাতের আজলায় তুলে ধরল। চোখাচোখি হলো দুজনের মধ্যে। তাজিন দুষ্টু হেসে বলল, মুড হচ্ছে জান। আমার কিন্তু প্রবলেম নেই। যারা দুপা পিছনে গেল, চোখ কুঁচকে বলল, অমনি অমনি শুরু হয়ে গেছে তাই না? তাজিন যারার কোমর জড়িয়ে খাটে বসে। তাজিনের চুলগুলো যারা আলতো চেপে চেপে মুছে দিতে দিতে বলল, একটা কথা ছিল। বলো। যারার পেটে মুখ গুজেই ওর দিল তাজিন, যারা রিনরিনে গলার সুধাল, গ্রাজুয়েট তো শেষ, আপনি তো আর বাহিরে চাকরি বাকরি করতে দিবেন না? আমার ঘরে বসে থাকতে ভালো লাগে না। বলছিলাম কি ছোট কাকিমণির সাথে ফ্যাশন ডিজাইন নিয়ে কিছু শিখি। শিওর, ওটা আমাদের পারিবারিক বিজনেস। তোমার ভালো লাগলে করো, নো প্রবলেম। বেশ খুশি যারা, সে চায় নিজে কিছু করতে। তাজিন উঠে দাঁড়ালো, হ্যাঙ্গার থেকে একটি টি শার্ট পরতে পরতে বলে, তোমার স্বাধীনতায় শিকল বেঁধে কখনো বেঁধে রাখবো না জান। এখন শোনো, দুদিনের জন্য ট্যুরে যাচ্ছি, আমাদের কাপড়চোপড় প্যাক করে রেখো। কোথায় যাচ্ছি আমরা? বেশ অবাক হয়ে বলল যারা। জুনিয়র সিনিয়র ডাক্তাররা মিলে একটা গেট টুগেদারের আয়োজন করেছে। মূলত ওখানে একটা ক্যাম্প বসানো হবে। তাদের মনে হলো এই ফাঁকে প্রিয়জনদের নিয়ে যাবে, একটু সময় কাটাবে। তাজিন ধীর পায়ে এসে দাঁড়ালো যারার সামনে। ক্ষীণ স্বরে বলল, তুমি আমার ওপর অসন্তুষ্ট বউ? রাগ হয় আমার জন্য? কি বলছেন এসব? অসন্তুষ্ট হব কেন? তাজিন যারার গালে হাত রেখে বলল, এই যে সময় দিতে পারি না তোমাকে, যতটুকু পাই তোমাকে শারীরিকভাবে কষ্ট দেই। বিয়ের এত মাস পরেও তোমাকে কোথাও নিয়ে যেতে পারিনি। অভিমান অভিযোগ হয় না আমার উপর? যারা জড়িয়ে ধরল তাজিনকে। আরে না, আমি না বুঝলে কে বুঝবে বলুন। এই ক্লাস শেষ করেই ছুটে আসেন, বাহিরে আড্ডা না দিয়ে আমাকে সময় দেওয়ার চেষ্টা করেন, এতেই আমি খুশি। আগে আপনার পড়া শেষ হোক, কত সময় হবে ঘোরাঘুরি করার জন্য। ডাক্তারি পাশ করে বেরিয়ে আসি, তোমাকে দেশের বাইরে নিয়ে যাব ঘুরতে। তবে আমার একটাই আফসোস জানো। কি সেটা? মানুষ বিয়ের পরে হানিমুনে যায়, মধুর চন্দ্রিমা কাটিয়ে বাচ্চা পয়দা করে আসে, আর আমি ছানা পোনা নিয়ে হানিমুনে যাব। বেশ আফসোসের ভঙ্গিতে বলল তাজিন, যেটা শুনেই যারা খিলখিল করে হেসে ফেলল। দক্ষ হাতে এক কাপ কফি বানিয়ে রুমে ঢুকলো তাহিরা। সোফায় বসে আছে গম্ভীর মুখী তাইসির, পরনে রয়েছে একটি ব্ল্যাক টি শার্ট ট্রাউজার। উরুর উপরে ল্যাপটপ আর সেখানে গভীর মনোযোগ দিয়ে কিছু একটা টাইপ করছে। পাশেই মোটা মোটা দু তিনটা ফাইলও দেখা যাচ্ছে। তাহিরা ধীর গতিতে এগিয়ে গেল তাইসিরের সামনে। মৃদু স্বরে বলে ওঠে, আপনার কফি। তাইসির মাথা তুলে চাইল, নুড কালারের সেলোয়ার কামিজে মাথায় ঘণ্টায় তার স্নিগ্ধ প্রেয়সী দাঁড়িয়ে। তাইসির হাত বাড়িয়ে কফির কাপটি নিল। ছোট করে থ্যাঙ্কস জানিয়ে আবার মনোযোগ দিল ল্যাপটপের স্ক্রিনে। তাহিরা বসল তাইসিরের পাশে। মিনমিনে গলায় সুধাল, শুনছেন? তাইসির ফাইল চেক করতে করতেই জবাব দিল, হুম। ওটা রাখুন, জরুরি কথা আছে। তাইসির কিছু একটা টাইপ করছে এবং সেভাবেই উত্তর দিল, পরে শুনি সুইটহার্ট। তাহিরা জেদি গলায় বলে উঠল, না এখনই শুনতে হবে। তাইসির একবার ফাইলে চোখ বুলিয়ে, ল্যাপটপের স্ক্রিনে কিছু একটা দেখতে দেখতেই উত্তর দিল, ওকে বলো। বাসায় সারাদিন আমার একা একা লাগে। ভালো লাগে না। বড্ড মন খারাপ করে বলল তাহিরা। টাইপিং করা হাত থেমে যায় তাইসিরের। ঘাড় ঘুরিয়ে তাকালো মেয়েটির দিকে। তাইসিরের এহেন শান্ত দৃষ্টিতে ভর কয়কার গেল মেয়েটা। তাইসির গম্ভীর গলায় শুধায়, হোয়াই। দিনে 4 থেকে 5 ঘন্টা একা থাকো? ইম্পর্ট্যান্ট কাজ না থাকলে তো জলদি চলে আসি। মোবাইল ফোন আছে, বাসায় টিভি আছে, তারপরও কেন একা লাগে?
তাহিরা গদগদ কণ্ঠে বলল, আচ্ছা, আমাদের ঘরে একজন নতুন সদস্য আসলে কেমন হয়? তাইসির পুনরায় কাজে মনোযোগ দিয়ে গম্ভীর স্বরে বলল, দেখি বাঙালি কাউকে পার্মানেন্ট রাখতে পারি কিনা, দুজন থাকলে আর একা একা লাগবে না। উসখুস করে তাহিরা, মিনমিনে গলায় সুধাল, না, ওরকম কাউকে চাই না। শুনুন না, আমাদের একটি বেবি হলে কেমন হয়? ওয়ার বিস্ময় কণ্ঠ, আপনি হাত থেমে গেল তাইসিরের। থতমত খেল তাহিরা। আজব বিহেভিয়ার করার কি আছে? বিবাহিত আমি, স্বামী আছে। বেবি চাইতে পারি না। তাইসির গভীর মনিবেশ দিল ফাইলে। অতি গম্ভীর গলায় বলল, বেবি ক্যারি করার বয়স হয়নি তোমার। আই ওন্ট টেক এনি রিস্ক। লেখাপড়ায় ফোকাস দাও, পরেরটা পরে দেখা যাবে। আপনার মতো আস্ত একটা হাতি ক্যারি করতে পারলে ওইটুকু বেবি দিব্যি ক্যারি করতে পারবো। বিরক্ত হলো তাইসির, বিরক্তিকর গলায় বলে, ডিস্টার্ব করো না, আরও ইম্পর্ট্যান্ট কাজ করছি। মেয়েটি তাইসিরের হাত থেকে ফাইলটি ছিনিয়ে নিয়ে পাশে রাখল। খুশি খুশি গলায় আবেগপ্রবণ হয়ে বলল, রাখুন তো আপনার কাজ, সারাদিন কাজ আর কাজ। ফিল করুন ছোট্ট একটা প্রাণ, ছোট্ট একটা অস্তিত্ব আমরা কোলে নিয়ে হাঁটব। সারাদিন তার ছোট্ট ছোট্ট পায়ে ঘর জুড়ে হাঁটবে, আধো আধো গলায় আমাকে আপনাকে ডাকবে। ইস, ভাবতেই প্রশান্তিতে ভরে ওঠে বুক। নির্লিপ্ততা তাইসির। তাহিরার হাত থেকে ফাইলটি নিতে নিতে তিরিক্ষি মেজাজে বলল, হোয়াই ডু ইউ চ্যাটার? এসব পরে ভেবে দেখবো, কাজ করছি, ঘুমাতে চাও? তাহিরা ফাইলটি টেনে ধরে বসল, মৃদু স্বরে বলল, বাবু চাই আমার। আমি চাই না। কেন? মুখটা মলিন হয়ে গেল মেয়েটির, তাইসির ভাবনাহীন গলায় বলে, বয়স হয়নি তোমার, সময় হোক, ততদিনে লেখাপড়া শেষ হোক তোমার। তাহিরা ল্যাপটপ ছিনিয়ে নিয়ে জেদ করে বলে, ও তো কিছু বুঝি না, আমার বাবু চাই চাই। কাজের সময় বিরক্ত করাই মেজাজ বিগড়ে গেল তাইসিরের। এই বেকুব মেয়েটা কি বোঝে পৃথিবীতে একটি বাচ্চা আনতে কতটা যন্ত্রণা সহ্য করতে হয়। ক্রুদ্ধ কণ্ঠে ধমকে উঠল সে, কথা কানে যায় না। বলছি না বাচ্চা চাই না আমি। বয়স হয়েছে তোমার। যাও গিয়ে ঘুমাও। কেঁপে উঠল তাহিরা, চোখে পানি জলজল করে উঠে। মস্তিষ্কে জেদ চেপে বসেছে। হাতের ল্যাপটপটি ঠাস করে রেখে দিল সোফায়। রাগান্বিত কণ্ঠে বলল, বাবু নেয়ার বয়স না হলে তো হাজবেন্ড রাখারও বয়স হয়নি। যতদিন না আমার বয়স হচ্ছে ততদিন আমার ধারের কাছেও আসবেন না। আপনি থাকুন একা, অসহ্য বদলোক। তাহিরা হনহনিয়ে বেরিয়ে গেল রুম থেকে এবং পাশের রুমে ঢুকে ধরাম করে দরজাটি লাগিয়ে দিল। তাইসির দেখল কোনো প্রতিক্রিয়া দেখালো না। বোধহয় মিনিট পাঁচেক কাজ করতে পেরেছে। বড্ড বিরক্ত হয়ে উঠে দাঁড়ালো তাইসির, স্টুপিড মেয়েটির জন্য কাজে ফোকাস করতে পারছে না সে। বড় বড় পা ফেলে এগিয়ে গেল পাশের রুমের দিকে, দরজার সামনে দাঁড়িয়ে ক্ষীণ স্বরে ডাকল, সুইটহার্ট দরজা খোলো। ভেতর থেকে কোনো সাড়া শব্দ এলো না। তাইসির পুনরায় বেশ গম্ভীর গলায় বলল, আরও দরজা খোলো, রাগিও না আমায়। আমার আশা লাগলে তোমার জন্য ভালো হবে না। সঙ্গে সঙ্গেই শোনা গেল তাহিরার রাগী কণ্ঠ, বলছি না আজ থেকে আমার কাছে আসতে পারবেন না। আগে বয়স হোক তারপর। ব্যাস, আর কিছু বলার আগেই ধমকে উঠে তাইসির, দরজা খোলো স্টুপিড, পিটিয়ে তোমার বাদরামি ছুটিয়ে দেব আজ। সময় পেরিয়ে গেলেও দরজা খুলল না তাহিরা, তোত্তারামি করে বসে রইল ভেতরে। তাইসির রাগে রিরি করে বলল, দরজা খোল শালি, প্রতি বছর একটা করে বাচ্চা যদি তোর কোলে না দিয়েছি তবে আমি তাইসির সাফার নয়। দেখি কতটা সহ্য করতে পারিস। দরজা খোল। না, তারপরও কোনো সাড়া এলো না ভেতর থেকে। তাইসির নিজের রুম থেকে চাবি নিয়ে বড় বড় পা ফেলে পুনরায় এসে দাঁড়ালো বন্ধ দরজার সামনে। হাতের চাবির সাহায্যে খট করে খুলে ফেলল দরজাখানা। তাহিরা কেবল মুখের পানি মুছতে মুছতে বেরিয়েছে ওয়াশরুমে হতে, সে কিছু বুঝে ওঠার আগেই টালমাটাল দেহটা বাদুড়ের ন্যায় উল্টে ঝুলে সুঠামদেহী শক্ত শৈলের উপর। থমকায় ভরকায় তাহিরা। নিষ্ঠুর পুরুষটি কাঁধ থেকে মেয়েটিকে বেডের ওপর ধপাস করে ফেলে দিল। সঙ্গে সঙ্গেই মেয়েটির গায়ের উপর উঠে হাত দুটো চেপে ধরে বিছানার সাথে। হিসহিসিয়ে বলল, খুব শখ মা হবার। চলো মা বানিয়ে দেই তোমাকে। তার আগে কান খুলে শুনে নাও, আমি কিন্তু আমার ভাগ এতটুকুও ছাড়তে পারবো না। পারবে তো আমাদের সামলাতে? তাইসিরের কণ্ঠস্বর শুনে হতভম্ব হলো তাহিরা। এতক্ষণ একটি ঘোরের মধ্যে ছিল মনে হচ্ছে।
তাইসিরের কথা শুনে বেরিয়ে এসেছে। তাইসিরের কথায় মুখ ভেঙচি কাটল তাহিরা। আপনি একজন হিংসুটে বাবা হবেন দেখছি। নিজের অস্তিত্বের সাথে হিংসা মানায়। হ্যাঁ আমি হিংসুটে, বিষয় যদি হও তুমি, সর্বোচ্চ হিংসুটে হতেও রাজি আমি। তোমাকে ছাড়া আমার চলবে না। এটা মস্তিষ্কে সেট করে নাও। রেডি, লেটস গেট স্টার্টেড। 12টি সোমবার। এক হাতে মিষ্টির কার্টন, অন্য হাতে সার্টিফিকেটের কোর্ট ফাইল, ফর্মাল গেটআপ, হাস্যোজ্জ্বল মুখোশে। আজকে বড্ড খুশির দিন সাইফের, তাই তো সুখবরটি জানাতে মিষ্টি নিয়ে এসেছে সাথে। বাসার সামনে রিকশা থামতেই রিকশা হতে নামল সাইফ। পকেট থেকে ওয়ালেট বের করে 50 টাকার ভাড়ায় 100 টাকার একটি নোট দিল। আজকে তার আনন্দের দিন, ফাইনালি তার স্বপ্নটা পূরণ হয়েছে। এখন থেকে আর তার মাবন বুকে কষ্ট করে চলতে হবে না। বাসা ভাড়া, বোনের ফি, মায়ের চিকিৎসা আর নিশাতকে ডাক্তারি পড়া চালাতে হিমশিম খেতে হবে না। ভাড়া মিটিয়ে মেইন গেট পেরিয়ে ভেতরে ঢুকতেই চমকালো সাইফ। তাদের ফ্ল্যাট মোট 4 তলার, দোতলায় তারা থাকে। এই ফ্ল্যাটটি সব সময়ই শান্তিপূর্ণ নিরিবিলি, তাই তো সাইফ বেছে ফ্যামিলি নিয়ে এখানে উঠেছে। চমকে উঠার কারণ সেই নির্জন নিরিবিলি পরিবেশটা করুণ কান্নার সুরে ভারী হয়ে উঠেছে। আশেপাশের ফ্ল্যাটের লোকজন কেউ ঢুকছে, কেউই বা আবার বেরোচ্ছে। সাইফের ললাটে গাঢ় ভাঁজ পড়ল, তাদের ফ্ল্যাটে কেউ যে মারা গিয়েছে পরিবেশ দেখেই স্পষ্ট তার কাছে। সকালেও তো সব ঠিকঠাক দেখে গেল। সাইফের কেমন যেন গায়ে কাটা দিল। অস্থির অস্থির হয়ে ওঠে ভেতর। বড় বড় পা ফেলে এগিয়ে যেতে লাগলো ভেতরে। অজানা আশঙ্কায় বুকটা ভারী ভারী লাগছে। প্রথম তলার সিঁড়ি পেরিয়ে দ্বিতীয় তলায় উঠতেই সাইফ দ্বিতীয়বার চমকালো। তার অল্প সংখ্যক বাসাটায় মানুষের ঢল, ভেতর থেকে করুণ আহাজারির অতি পরিচিত দুটো কণ্ঠস্বর ভেসে এলো তার কর্ণে। চমকায় থমকায় সাইফ। সাইফ অনুভব করল তার শক্ত পোক্ত দেহখানা কাঁপছে, সামনে আর এগিয়ে যাওয়ার সাহস পাচ্ছে না। বিদ্ঘুটে সব চিন্তাধারা মাথায় জেঁকে বসেছে। কাপা কাপা পা ফেলে আরো দুটো সিঁড়ি পেরিয়ে ওপরে উঠল সেই কামরুজ্জামান মির্জা, নেহাল মির্জা, মেজর আলম মির্জা সহ তাজিন। দরজার একপাশে থমথমে মুখশ্রী দাঁড়িয়ে সিরিয়াস কিছু আলোচনা করছেন। সাইফের পা থেমে গেল, বুকের ভেতর কেমন ভয় বাসা বাঁধল। না, সে যেটা ভাবছে সেটা হতেই পারে না। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে তার, ফাঁকা ঢোক গিলে পায়ে জোরপূর্বক বল প্রয়োগ করে। তার ইচ্ছে করছে উড়ে যেতে, কিন্তু শরীরের শক্তি ক্রমশ হ্রাস পাচ্ছে। মনে মনে আল্লাহকে স্মরণ করে কম্পিত পা বাড়ায়, ফরিয়াদ একটাই, মিথ্যা হয়ে যাক তার ভয়ঙ্কর বিদ্ঘুটে সব চিন্তাধারা। করুণ কান্নার সুরে পুরো বাসাটা কেমন ভয়াবহ শোককাণ্ডে ঘিরে রেখেছে। তাজিন এগিয়ে গেল সাইফের দিকে। সাইফ না কিছু বলল, না কোনো দিকে তাকালো সে। সদর দরজায় দাঁড়িয়ে রইল স্তব্ধ হয়ে। ভাইকে দেখেই ছুটে আসে আশা, হামলে পড়ে ভাইয়ের বুকে। হাউ মাউ করে কেঁদে আহাজারি অসহায়ত্ব কণ্ঠে বলল, তুমি তুমি এসেছো এসেছো ভাই। কোথায় ছিলে ভাই? কোথায় ছিলে তুমি? দেখো না মা কথা বলছে না। আমি ভীষণ ভয় পাচ্ছি, তুমি মাকে উঠতে বলো, কথা বলতে বলো আমার সাথে। কাঁদতে কাঁদতে আশার ছোট্ট শরীরখানা ছেড়ে দিল। সাইফের হাত ফসকে মিষ্টি ফাইলটি অবহেলায় পড়ে গেল ফ্লোরে। বাকরুদ্ধ হয়ে তাকিয়ে রইল কেবল। তাজিন আশাকে কোলে তুলে নিয়ে গেল ভেতরে, যারা হন্তদন্ত হয়ে ছুটে গেল আশার কাছে। নদীর জলের মতো শান্ত হয়ে গেল সাইফ, কোনো নড়াচড়া নেই তার। পা দুটো আটকে গেল ফ্লোরে, শূন্য দৃষ্টি ড্রয়িং রুমের ফ্লোরে। সাদা কাপড়ে ঢাকা কারো নিস্তেজ দেহ, যার বুকে মাথা গুজে হাউ মাউ কাঁদছে তার অর্ধাঙ্গিনী। সাইফের কাছে মনে হচ্ছে সে স্বপ্ন দেখছে, ঘুম ভেঙে গেলেই সব কিছু ঠিক হয়ে যাবে। এক পা দুপা করে এগিয়ে যেতে লাগলো সাইফ। তার শক্ত শরীর সহ পা দুটো থরথরিয়ে কাঁপছে, এই কঠিন সত্যির মুখোমুখি হতে ভীষণ ভয় পাচ্ছে সে। হাঁটু গেড়ে বসল মায়ের মাথার কাছে, কাপা কাপা হাতে সরিয়ে দিল তার মুখের ওপর শুভ্র কাপড়টি। কেমন ঘোরের মধ্যে আছে সে, কিছু বিশ্বাস হচ্ছে না তার। সব স্বপ্ন মনে হচ্ছে এই তো মা ঘুমিয়ে আছে। না, সে বিশ্বাস করে না, তার মায়ের কিছুই হয়নি। এই তো সকালে তার জন্য নিজের হাতে পায়েস রান্না করে খাইয়ে দিল, মাথায় হাত বুলিয়ে ভরসা দিল, চুমু খেয়ে তাকে বিদায় দিল। নিশ্চয়ই মায়ের শরীর খারাপ করছে, হাসপাতালে না নিয়ে এরা বেকুবের মতো কান্নাকাটি করছে।
সাইফ মায়ের নিথর মাথাটি উরুর ওপরে তুলে শুইয়ে দিল। মায়ের কপালে চুমু খেয়ে মৃদু স্বরে ডাকল, মাও মা, কি হয়েছে তোমার? শরীর খারাপ করছে। উঠো, দেখো আমি চলে এসেছি। কিছু হবে না তোমার, এখনই হসপিটালে নিয়ে যাব। কি হলো? চোখ খোলো মা, চোখ খুলে তাকাও। শক্তপোক্ত কণ্ঠ কাঁপছে তার। স্বামীর এই করুণ সুরে নিষাদ শব্দ করে কেঁদে ফেলল সাবিনা মির্জা, যারা তাজিন সহ কাঁদছে উপস্থিত সকলেই। তাজিন এগিয়ে গিয়ে কাঁধে হাত রেখে বলল, শান্ত হ সাইফ, শক্ত হ। আন্টি আর আমাদের মাঝে নেই, শক্ত হ, সামলা নিজেকে। 9টার দিকে আন্টির শ্বাসকষ্ট হলে বাসায় ওরা দুজন মেয়ে মানুষ ভীষণ ভয় পেয়েছিল। বনু ভয় পেয়ে আমাকে ফোন করে, আমরা সঙ্গে সঙ্গেই এসে হসপিটালে নিয়ে গিয়েছিলাম। ততক্ষণে আন্টির হার্ট মিস হয়ে যায়। ডক্টররা চেষ্টা করেও তোর সাথে একটু কথা বলার জন্য ছটফট করছিল। তোকে 1000বার ফোন দিয়েও পাইনি। থেমে গেল তাজিন। সাইফকে সান্ত্বনা দেবার ক্ষমতা তার নেই। বাবা মারা যাওয়ার পর এই মায়ের জন্য কি কি করেছে তার সাক্ষী সে নিজেই। সাইফ নির্বাক দৃষ্টিতে শূন্যতা, শূন্য, বুকটা খা খা করছে। আজকে অনেক বড় একটি কোম্পানিতে ইন্টারভিউ ছিল তার, বাধ্যতামূলক মুঠোফোন বন্ধ করে ফেলেছিল। সাইফ এখনো বিশ্বাস করছে না তার মা আর নেই। কাঁধের উপর তাজিনের হাতটি ঝটকা মেরে সরিয়ে দিয়ে রাগান্বিত স্বরে বলল, মিথ্যা কথা বলছিস তুই। আমার মায়ের কিচ্ছু হয়নি, কিছুই হয়নি মা। মা ওঠো তো তুমি। তোমার মানিক ফিরে এসেছে, চোখ খুলে তাকাও মা, ডাকো আমায়। না, মায়ের নিস্তেজ দেহটা 1 ইঞ্চিও নড়ল না। সাইফ অনুভব করে কিছুই স্বপ্ন নয়, এটা যে এক ভয়ঙ্কর বাস্তব। সমস্ত ঘোর থেকে বেরিয়ে আসে সাইফ। মায়ের মাথাটা বুকের সঙ্গে জড়িয়ে ধরে চিৎকার করে কেঁদে ফেলল, মা, মাগো, একবার, শুধু একবার ডাকো না আমায়। তুমি জানো মা, তোমার ছেলে অনেক বড় চাকরি পেয়েছে, অনেক টাকা মাইনে। এখন থেকে আর তোমাকে কষ্ট করতে হবে না। বাবা চলে যাওয়ার পর তোমাকে অনেক কষ্ট রেখেছিলাম, এখন থেকে তোমার সংসারে আর অভাব থাকবে না মা। ওঠো মা, ডাকো আমায়, চেয়ে দেখো তোমার মানিক ডাকছে তোমায়, চোখ খুলে তাকাও মা। তোমাকে এভাবে দেখতে পারছি না আমি, কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে। আমায় এতিম করে এভাবে পালিয়ে যেও না মা। আমি তো কখনো কোনো দিন তোমার কথার অবাধ্য হইনি, তবে কেন অভিমান করে চলে গেলে মা? কলিজা জ্বলে যাচ্ছে আমার, একবার মাথায় হাত বুলিয়ে দাও। আল্লাহ, এটা কি হয়ে গেল? যদি জানতাম তুমি এভাবে ফাঁকি দিয়ে পালিয়ে যাবে, কসম আল্লাহর, আমি তোমাকে ছেড়ে যেতামই না মা। দেখতে চেয়েছিলে না, দেখো চলে এসেছি আমি, রাগ করে চলে যেও না মা। শুধু একটা বার ডাকো মা। আল্লাহ, এটা কি করলে? কেন কেড়ে নিলে আমার জান্নাতকে, তাকে যে এখানো সুখের মুখ দেখতে পারিনি? কেন করলে এই নিষ্ঠুর কাজ? মা, আমাকে এতিম করে চলে যেও না মা। সাইফের এই করুণ বাণীতে কাঁদে আকাশ বাতাস। ভারী হয়ে ওঠে পরিস্থিতি, উপস্থিত সকলেই কাঁদে একজন মা পাগল ছেলের অসহায়ত্বের আহাজারিতে। যায় কান্নায় ছিল মাকে সুখ দিতে না পারার যন্ত্রণা, মাকে একটুখানি সুখ দিতে না পারার। যায় কান্নায় ছিল এই খুশির দিনটি মা না দেখা, এই কান্না একজন সন্তানের ব্যর্থতার। মায়ের মতো শাশুড়িকে হারিয়ে পাগল নিষাদ। আফগান হয়ে ঢলে পড়ছে, যাকে শক্ত করে আঁকড়ে ধরে আছে তাবিয়া জাকি। অনাকাঙ্ক্ষিত এই ভয়ঙ্কর বাস্তবতা মেনে নিতে পারছে না তারা। ঢাকা শহরে ভাড়া থাকে সাইফ, ওদের আসল ঠিকানা হচ্ছে চাঁদপুর জেলায়। সাইফের যেহেতু ঢাকা শহরে মায়ের দাফন করার মতো জায়গা নেই, কামরুজ্জামান মির্জা বলেছিল হালিমা খাতুনের লাশ তাদের গোরস্থানে দাফন সম্পন্ন করতে। এতে নারাজ সাইফ বাপ দাদার জায়গায় বাবার পাশে রাখবে তার মাকে। তার মা সারাজীবন কষ্ট করে এসেছেন, এখন পরের জায়গায় মাটি দিয়ে তার কষ্ট বাড়াতে চায় না সে। সে চায় মা বাবার সাথে বাবার পাশে চিরনিদ্রায় শায়িত হোক। সাইফের কথায় সম্মতি দিল মির্জা পরিবার। হালিমা খাতুনের লাশ নিয়ে দুপুর বেলায় রওনা দিল চাঁদপুরে। মির্জা বাড়ির লোক আর সাইফের মামার পরিবার আছে সাথে। সাইফ এক মুহূর্তের জন্য মায়ের পাশ থেকে সরল না। পৃথিবীতে একজন সন্তানের কঠিন অসহায়ত্বের সময় বুঝি মা বাবার লাশ কাঁধে তোলা বড্ড কঠিন বাস্তবতা, কঠিন পরীক্ষা। শেষ গোসল করে সাজিয়ে গুছিয়ে উঠানে খাটিয়ায় রাখা হয়েছে হালিমা খাতুনের লাশ। দুনিয়াটা কতই অদ্ভুত, তাই না? বেঁচে থাকা অবস্থায় এই জগতে স্বামী, সন্তান, টাকা পয়সা, সোনা গয়না, বন্ধু বান্ধবী, কত কিছুই থাকে আমাদের। আর মৃত্যুর পর
নিজের নামটা পর্যন্ত নিজের থাকে না, হয়ে যায় লাশ। ঘর তৈরি করে জানাজা সম্পন্ন করে, শেষ বিদায়ের আগে আনা হলো নিশাত আর আশাকে। মাকে শেষ দেখা দেখতে চায় তারা। জন্মের এই 14 বছরের মধ্যে একদিনও মাকে ছাড়া একা থাকেনি আশা। মায়ের এই বিদায় মেনে নিতে পারছে না সে, হাউমাউ করে কাঁদতে কাঁদতে ওখানেই জ্ঞান হারিয়ে ফেলবে। নিশাত মন ভরে দেখে তার মায়ের মতো শাশুড়িকে। হালিমা খাতুনের সঙ্গে তার সম্পর্ক বিয়ের বহু আগে থেকেই, সেই প্রথম দিনেই মা ডেকেছিল। কত শত খুনসুটি করছে শাশুড়ি বু মিলে, কত স্মৃতি বিজড়িত হৃদয় জুড়ে। মেয়েটি কাঁদতে কাঁদতে বসে পড়ে মায়ের মাথার কাছে। কাঁদতে কাঁদতে বিড়বিড় করে আওড়ায়, তুমি কথা দিয়েছিলে মা, নাতি নাতনি না দেখে কোথাও যাবে না। তবে কেন চলে যাচ্ছ মা? তোমার যে অনেক কিছু পাওয়া বাকি। চোখের সামনেই এভাবে ফাঁকি দিলে। আমি একা কিভাবে থাকবো তোমাকে ছাড়া? কে আমাকে রান্না শিখিয়ে দিবে? কে চুলে তেল দিয়ে দিবে মা? কেন চলে গেলে? আই লাভ ইউ মা। বুকটা ফেটে যাচ্ছে তার। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে মেয়েটির, খাটের সাথে মাথা ঠেকিয়ে শরীর ছেড়ে হেলে পড়ে। এ যেন একটা শোকের তাণ্ডব। তাজিন তড়িঘড়ি করে বোনকে আগলে ঘরে ছুটে যায়। আশার কন্ডিশন বিবেচনায় ডক্টর খবর দেয়, মেয়েটি বারবার সেন্স হারিয়ে ফেলছে। হালিমা খাতুনের দাফন সম্পন্ন করতে করতে সন্ধ্যা হয়ে গেল। চারদিকে অন্ধকার ছড়িয়ে পড়েছে। পাড়া প্রতিবেশী দাফন সম্পন্ন করে চলে গেলেও সাইফ এক পাও নড়ল না। শক্ত খুঁটির ন্যায় বসে রইল কবরের মাথার পাশে। পাশেই দাঁড়িয়ে আছে তাজিন আরও দুটো চাচাতো ভাই। প্রায় 1 ঘন্টা মতো মায়ের কবরে মাথা ঠেকিয়ে বিড়বিড় করে যাচ্ছে সাইফ। তাজিন ও ভাই দুটো অনেক জোরাজুরি করে নিয়ে যায় বাড়ির ভেতরে। দেয়াল করে টিনসেটের একটি 4 রুমের ঘর। অবহেলায় পড়ে ধুলো বালি পড়ে রয়েছে, মাকড়সার জালে বাসা বেঁধে রেখেছে, মানুষ থাকার অযোগ্য একেবারেই। বাড়িতে আরও দুটো ঘর আছে, তারা আর প্রতিবেশী মিলে পরিষ্কার করে দিয়েছে ঘরটা। সাইফ স্থির পায়ে এগিয়ে গেল মায়ের রুমে। সেখানে এক খাটে শুয়ে আছে নিশাত আশা। থাজিনের পরামর্শে সাময়িক সময় শান্ত থাকার জন্য ঘুমের ইঞ্জেকশন পুশ করে দিয়েছে। পাশেই বসে ওদের দেখছিল যারা, সাইফকে একা ছেড়ে দিয়ে বেরিয়ে গেল রুম হতে। সাইফ আস্তে গিয়ে বসল বোনের কাছে, ঝুঁকে চুমু খেলো বোনের কপালে। এখন রক্তের সম্পর্কের এই বোনটি ছাড়া আর কেউ নেই তার। চুমু খেলো তার অর্ধাঙ্গিনীর ললাটেও। দুজনের দুটো হাত বুকের সাথে চেপে ধরে হু হু করে কেঁদে উঠল। সেও যদি ওদের মতো সেন্স হারিয়ে ফেলেত তাহলে কি কষ্টটা কমে যেত। বুকের ভেতর অসহ্য যন্ত্রণা সহ্য পারছে না সে। তবুও ওপরে খুঁটির ন্যায় শক্ত সে যে পুরুষ। ঠান্ডার মধ্যে এখানে দাঁড়িয়ে কি করছো তুমি? বেলকনির গ্রিল ধরে দূর আকাশে তাকিয়ে আছে তাহিরা, ফিরে ঠান্ডা হিমেল হাওয়া ছুঁয়ে দিয়েছে তার গা। শরীরে জড়িয়ে আছে পাতলা একটি চাদর, শরীরে শীত অনুভব করেও চুপচাপ দাঁড়িয়ে রইল। তাইসিরের গম্ভীর কণ্ঠস্বর শুনে নড়ে চেড়ে দাঁড়ালো, দৃষ্টি ফিরিয়ে চাইল তাইসিরের দিকে। দৃষ্টি মিলল এক জোড়া গভীর দৃষ্টিতে, বরাবরের মতোই চোখ নামিয়ে নিল তাহিরা। মৃদু গলায় বলে উঠল, এমনি ভালো লাগছে এখানে। তাইসির মেয়েটির সামনে গিয়ে দাঁড়ালো, তীক্ষ্ণ দৃষ্টিতে দেখতে লাগলো তার ভীতু নারীকে। তাহিরার চোখ লাল, মুখটা শুকিয়ে চুপসে আছে। কদিন ধরে ঠান্ডা জ্বরে ভুগছে মেয়েটি, ওকে জ্বর নিয়ে এই ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে থাকতে দেখে রাগ হলো তাইসিরে। তবে কিছুই বলল না সে, হাত বাড়িয়ে দিল মেয়েটির উষ্ণ কপালে। শরীরের টেম্পারেচার আগের তুলনায় বেটার আছে। সে মেয়েটির গায়ের চাদরটা ওর শরীরে ভালো করে জড়িয়ে দিতে দিতে শান্ত গলায় বলে, ওয়েদার ভীষণ ঠান্ডা, এখানে থাকলে আবার জ্বর বাঁধবে, রুমে চলো, রাতে মেডিসিন নেওয়া হয়নি এখনো। তাহিরা নিঃশব্দে মাথা এলিয়ে দিল তাইসিরের বুকে। নিশাতের এই দুঃসময় আমি ওর পাশে থাকতে পারছি না, এটা আমাকে খুব যন্ত্রণা দিচ্ছে। আমাকে বাংলাদেশে নিয়ে চলুন মির্জা সাহেব, আমার নিশু কষ্ট পাচ্ছে। বলতে বলতেই চোখ ফেটে বেরিয়ে এলো তপ্তশ্রু। সে ঢোক গিলে পুনরায় বলল, ওদের বিয়ের আগে কতবার গিয়েছি তাদের বাসায়। খুব ভালো মানুষ ছিলেন আন্টি, সহজ সরল একজন মানুষ, খুব স্নেহ করত আমাদের। তার জন্য আমারই এত কষ্ট হচ্ছে। আমার নিশুর কি অবস্থা হয়েছে। আমাকে বাংলাদেশে দিয়ে আসুন। বোনের জন্য তার কি কম পড়ে। বোনের এই দুঃসময় পাশে থাকতে পারছে না।
এই মুহূর্তে বাংলাদেশে যেতে পারবে না সে। ফোন করে খোঁজ খবর নিচ্ছে। ফুস করে শ্বাস ফেলে তাইসির। মেয়েটির মুখটা হাতের আজলায় তুলে ধরল, আলতো হাতে চোখের পানি মুছিয়ে দিল। তাহিরা চোখ বন্ধ করে দেয়, তাইসির নিজের সাথে জড়িয়ে ধরে চুমু খায় মেয়েটির মাথায়। ক্ষীণ স্বরে বলে ওঠে, চাইলেও আমরা এখন বাংলাদেশে যেতে পারবো না জান। সাইফের দেশের বাড়িতে নিশাতের কাছে মির্জা পরিবারের সকলেই আছে। মন খারাপ করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। চোখে চোখ রাখে তাহিরা। ঠোঁট নাড়িয়ে বলতে চাইল কিছু। তাইসির তর্জনী ছুঁয়ে দিল মেয়েটির ওষ্ঠদয়। হস, অনেক কান্নাকাটি করেছ, তুমি যে অসুস্থ সেই খেয়াল আছে। চলো মেডিসিন নিতে হবে। বলতে বলতেই কোলে তুলে নিল মেয়েটিকে। তাহিরা নিজের ব্যালেন্স রাখতে দুহাতে তাইসিরের গলা জড়িয়ে ধরল। তাইসির মেয়েটিকে ওয়াশরুমের দরজার কাছে নামিয়ে দিয়ে বলল, ফ্রেশ হয়ে এসো, খাবার নিয়ে আসছি আমি। কিছুক্ষণ পর তাইসির হাতে খাবার নিয়ে রুমে ফিরে আসে। তাহিরা বেডেই বসেছিল। তাইসির মেয়েটির সামনে বসে ভাত মেখে মুখের কাছে তুলে ধরল। তাহিরা অবাক হলো না মোটেও, কদিন ধরে জোরে বিছানা থেকেই উঠতে পারেনি সে। রান্না করা, তার মাথায় পানি দেয়া থেকে তার কাপড় চোপড়ও ধুয়ে দিয়েছে তাইসির। তাহিরা শুধু অবাক হয়ে দেখেছে তাইসিরের কাজকর্ম। আরও অবাক হলো তাইসিরের রান্নার হাত রেখে। অসম্ভব ভালো রাঁধে তাইসির। এক কথায় তার থেকেও ভালো রান্না করে সে। তাইসির এখনো ভাত সহ হাত বাড়িয়ে আছে তাহিরার মুখের কাছে। আমতা আমতা করে তাহিরা মিনমিনে গলায় সুথাল, হাত দিয়ে খাই। এখন তো আমি সুস্থ। শাট আপ, হা করো। ভারী গলায় বলে উঠে তাইসির। তাহিরা হা করে। তাইসির খাইয়ে দিতে দিতে বলল, অভ্যাস গড়ে ফেলেছি, তোমাকে খাইয়ে দিতে ভালো লাগছে আমার কাছে। তাই এখন থেকে রোজ এক থালায় একসাথে খাবো। মোহাব্বত বাড়বে বুঝলে। আপনার হাতের রান্না অনেক মজা। এভাবে প্রতিদিন রান্না করে খাইয়ে দিলে তো আর রেঁধে খেতে ইচ্ছে করবে না আমার। তারপর রোজ আপনাকে রান্না করে খাইয়ে দিতে হবে। খাবার চিবাতে চিবাতে বলে ওঠে তাহিরা। তাইসির হাড় থেকে চিকেন ছাড়িয়ে তাহিরার মুখে দিতে দিতে বলল, নো প্রবলেম। রান্না করব, খাইয়ে দেব, কাপড় চোপড় ধুয়ে দিব, এভরিথিং সব কাজ করে দেব, কোনো প্রবলেম নেই। তুমি শুধু পারফরমেন্স ভালো দিও, ভীষণ উইক হয়ে পড়ো তুমি, এতে মন ভরে না আমার। থতমত খেলো তাহিরা। লজ্জায় কান গরম হয়ে উঠল। উসখুস করে কথা ঘোরাতে চাইল। আচ্ছা, এত ভালো রান্না কোথায় শিখেছেন আপনি? আমি আসার আগে নিজেই রান্না করে খেতেন। ততক্ষণে দুজনেরই খাওয়া শেষ। তাইসির উঠে দাঁড়ালো, মেডিসিনের পাতা থেকে মেডিসিন নিয়ে তাহিরার হাতে দিয়ে পানি বাড়িয়ে দিয়ে বলল, কিছু শেখার হলে এমনি শেখা যায়, কারো থেকে হেল্প নেয়ার প্রয়োজন পড়ে না। তাছাড়া তুমি ভালো করেই জানো আমি নিজের কাজ নিজে করতেই পছন্দ করি। তুমি আসার আগে নিজেরটা নিজেই রেঁধে খেতাম, তুমি আসায় অভ্যাসটা চেঞ্জ হয়ে গেছে। মায়ের পরে তুমি সেই ব্যক্তি যার রান্না খেয়ে আমি তৃপ্তি পাই। আপনজন পৃথিবী থেকে চলে যায় ঠিকই, তার স্মৃতি কাদায় বেঁচে থাকা প্রিয়জনদের। যখনই তার ব্যবহার করা জিনিস চোখের সামনে দেখবে প্রিয়জন, তার শূন্যতায় দ্বিগুণ পূর্বে। তবুও এই শোক কাটিয়ে উঠতে হয় আমাদের। ইচ্ছে না থাকা সত্ত্বেও খেতে হয়, কাজ করতে হয়। তারপর আস্তে আস্তে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসে। একদিন অস্তিত্ব মুছে যায় সেই মৃত্যু ব্যক্তির। এটাই জীবন, সুখ দুঃখ বয়েই এগিয়ে চলে জীবন। জীবনে এই প্রথম নিশাত গ্রামে থাকছে। কাঁচা মাটির গন্ধ, মাটির চুলা, সবুজ শ্যামল ফসল, সবকিছুই মুগ্ধ করেছে নিশাতকে। আফসোস, সেই প্রকৃতি উপভোগ করার মন মানসিকতা নেই তার। তার মতো ফ্যামিলির একটি মেয়ে, যার কিনা জীবনে এক গ্লাস পানি গড়িয়ে খেতে হয়নি, তার মতো একটা মেয়ের হঠাৎ করে গৃহিণী হয়ে ওঠাটা অনেক কঠিন ও কষ্টের। শহরে থাকতে বাসার ভেতরে সবকিছু থাকায় কাজকর্ম করতে তেমন একটা কষ্ট হতো না। এখানে মাটির চুলায় রান্না করতে হয়, দরুন পাতিল হাঁড়ি কালির হয়। সেই কলির থালা বাসন ধুইতে যেতে হয় পুকুর ঘাটে। টিউবওয়েল চেপে গোসল করতে হয়, পানি পান করতে হয়। এগুলোর সাথে পরিচিত না থাকায় সব অদ্ভুত লাগে নিশাতের কাছে। মির্জা বাড়ির লোকজন চলে গেল 2 পর। তাদের সাথে করে নিয়ে যেতে চেয়েছিল, তবে সাইফ কোনোমতেই মাকে ছেড়ে যেতে রাজি নয়। অজ্ঞতা তারা 2 দিন পর চলে গেছে, যাবার আগে বাজার ঘাট করে দিয়ে গিয়েছে। নিশাত পাতিল পুড়িয়ে রান্না করে ঠিকই, কিন্তু খাবার মানুষ কয়।
সাইফ কখন ঘরে আসে আর কখন যায় জানে না নিশাত, তার না আছে ঠিকমতো নাওয়া, না আছে খাওয়া। সকালে জোর করে কটা ভাত খাইয়ে দিয়েছিল, এখন সন্ধ্যা হতে চলল অথচ সাইফ ঘরে ফেরেনি। অতি গোপনে দীর্ঘশ্বাস ছাড়ে নিশাত, ঘাড় ঘুরিয়ে চাইল বিছানায় শোয়া আসার দিকে। ছোট্ট মেয়েটি মাকে হারিয়ে দুমড়ে মুচড়ে গিয়েছে। আখি পল্লব কোটরে ঢুকে গেছে, ফ্যাকাশে মলিন মুখোশী। নিশাত এক মুহূর্তের জন্য হাতছাড়া করে না তাকে। আশার শরীরের চাদরটি ভালো করে টেনে দিয়ে উঠে দাঁড়ালো, সে জানে সাইফ কোথায় আছে। মাথার কাপড়টা টেনে ধীর পায়ে বেরিয়ে গেল ঘর থেকে। বাড়ির পেছনে বড় একটি কবরস্থান, পাশেই শান বাঁধানো পুকুর, সেই শানে বসে আছে সাইফ, তার শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে মায়ের কবরের দিকে। নিশাত ধীর পায়ে গিয়ে বসল সাইফের পাশে। সাইফের বাহু জড়িয়ে তার বুকে জায়গা করে নিল সে। স্বামীর বুকে মাথা রেখে ডুকরে কেঁদে ফেলল মেয়েটি। তুমি এভাবে ভেঙে পড়লে আমরা কার কাছে যাব? আশার আমার তুমি ছাড়া যে আর কেউ নেই। প্লিজ তুমি স্বাভাবিক হও, তোমার এই হাল আমি সহ্য করতে পারছি না। কান্নারত কণ্ঠে ফিসফিস করে বলল নিশাত। সাইফের নির্বাক দৃষ্টি তখনও মায়ের কবরে। সাইফের বুক থেকে মাথা তুলে নিশাত সাইফের মুখটা নিজের দিক ফেরালো। ভেঙ্গুর গলায় বলল, তুমি শুনতে পাচ্ছ সাইফ? এভাবে চলতে থাকলে তুমি নিজেই শেষ হয়ে যাবে, তুমি ছাড়া আমাদের কে আছে বলো? মা আমাদের মাঝে সারা জীবন বেঁচে থাকবে, তোমার এই রূপ দেখে মা কষ্ট পাচ্ছে সাইফ। আশা কষ্ট পাচ্ছে। ছোট্ট মেয়েটি শেষ হয়ে যাচ্ছে। আমাদের ওকে বাবা মায়ের মতো শক্ত করে আঁকড়ে ধরে রাখতে হবে, তুমি এভাবে ভেঙে পড়লে আমরা কই যাব? আমাদের ঢাকা ফিরতে হবে সাইফ। তোমার চাকরির জয়েন করতে হবে, আশাকে সুন্দর করে মানুষ করতে হবে। শুনতে পাচ্ছ আমি কি বলছি? কি হবে আমার এই সাফল্য দিয়ে? যেই সাফল্য আমার মাই দেখে যেতে পারল না, তাকে একটু সুখের ছোঁয়া দিতে পারলাম না। চাই না আমার এই সাফল্য, আমি ব্যর্থ নিশু, ব্যর্থ সন্তান আমি। মাথার ওপর বটগাছ হয়ে আগলে রাখার মতো আর কেউ রইল না আমার। আমি যাব না কোথাও, এখানেই থাকবো আমার মায়ের কাছে। মাথা এলিয়ে দিল নিশাতের কাঁধে, চোখের কোণে গড়িয়ে পড়ে ওঠো সাইফকে এই করুণ রূপে দেখে। বুকটা ফেটে যাচ্ছে নিশাতের। সাইফের কাঁধ জড়িয়ে ধরে ভরসা সহিত বলল, আমি আছি তো, মরণের আগ পর্যন্ত যত্ন করে আগলে রাখবো, কথা দিলাম। উঠো ঘরে চলো। আমরা প্রতি সপ্তাহে এসে মাকে দেখে যাব। সাইফকে বুঝিয়ে শুনিয়ে নিয়ে আসলো ঘরে। মায়ের রুমে ঢুকতেই দেখল তার ছোট্ট বোনটি জানালা পাশে দাঁড়িয়ে আছে, হাতে মায়ের শাড়ি। বুকটা ধক করে উঠল সাইফের। নিশাত ঠিকই বলেছে, তাকে ভেঙে পড়লে চলবে না। তার যে এখন অনেক বড় দায়িত্ব। বনু, ভাইয়ের ডাকে পিছন ফিরে তাকায় আশা। সাইফ হাত বাড়িয়ে দিল, আশা আস্তে করে মাথা এলিয়ে দিল ভাইয়ের বুকে। হু হু করে কেঁদে ফেলল সে। মা আমাদের ছেড়ে কেন চলে গেল ভাই? আমি এখন কার সাথে থাকব? মা তো জানতো তাকে ছাড়া আমি থাকতে পারি না, তারপরও কেন চলে গেল? বলো না ভাই, মাকে ছাড়া আমি বাঁচব কিভাবে? বনের কপালে চুমু এঁকে দিল সাইফ। আমরা আছি না, আমাদের সাথে বাঁচবি তুই। আজ থেকে আমার বোনটার দায়িত্ব তোমার নিশু, পারবে না আমার বোনটাকে মায়ের মতো আগলে রাখতে। আজ থেকে আমি ওর মা, ওর সুখ দুঃখের সাথী। তোমার এই ভরসা কোনো দিন ভাঙবে না। আজকে ইহান আর অলিভিয়ার বিয়ে, অনেক বাধা বিপত্তি পেরিয়ে দুপরিবার সহ বিয়ের পিঁড়িতে বসছে তারা। অসম্ভব সুন্দর একটা রিসোর্ট, চারদিকে সবুজ শ্যামল গাছে ঘেরা। নিউ ইয়র্কে যে এত সুন্দর প্রাকৃতি আছে জানা ছিল না তাহিরার। দেখেই কেমন মনটা ভালো হয়ে গেল। রাজকীয় রিসর্টের প্রত্যেকটি আসবাবপত্র। তাহিরা ডাগর ডাগর চোখে দেখছে বিয়ের নিয়মনীতি, এদেশের বিয়ের নিয়মনীতি তার কাছে খুবই অ্যামেজিং লাগছে। কি সুন্দর মানিয়েছে দুজনকে। তাহিরা অলিভিয়ার দিকে তাকিয়ে মুচকি হাসল, কে বলবে এই মেয়েটির একটি কালো অধ্যায় আছে। কি সুন্দর হাসছে। ইহানের হাতে রিং পরিয়ে দিচ্ছে। তাহিরা চোখ ঘুরিয়ে এদিক ওদিক তাকিয়ে খুঁজল কাউকে, না, তার টিকিটাও নেই কোথাও। সবাইকেই অলিভিয়ার পাশে দেখতে পাচ্ছে, শুধু তার সাহেব ছাড়া। হাঁসফাঁস করে তাহিরা, তার ওয়াশরুমে যাওয়া দরকার। একা একা যাওয়ার সাহস পাচ্ছে না, তাছাড়া ওয়াশরুমটি ঠিক কোথায় আছে জানা নেই তার। এসির মধ্যেও বিন্দু বিন্দু ঘাম জমে আছে তার নাকের ডগায়। কেমন মাথা ঘুরাচ্ছে, মানুষের কলহে নাকি বুঝতে পারছে না সে। জামার দুপাশ ধরে উঠে দাঁড়ালো তাহিরা।
বড্ড বিরক্ত ড্রেসটি পরে, হোয়াইট রঙের একখানা গাউনের মতো গোল জামা, যার সম্পূর্ণটাই পাথর বসানো, যেটা বেশ ভারী ভারী লাগছে মেয়েটির কাছে। মাথার হিজাবটা টেনেটুনে একটু ঢিলে করতে চাইল, মনে হচ্ছে মাথা ঘুরে এখানেই পড়ে যাবে। এহেন অবস্থায় আর ওয়াশরুম খুঁজতে ইচ্ছে করল না। কারো থেকে হেল্প নেয়ার জন্য পরিচিত বলতে শুধু ওই জনরাই আছে, যারা অলিভিয়ার কাছে আছে। এমন মোচড়ামুচড়ি করছো কেন? প্রবলেম হচ্ছে। তাইসিরের কণ্ঠস্বর শুনে মাথা তুলে চাইল তাহিরা। কালো জিন্সের প্যান্ট, হোয়াইট শার্ট, ওপরে কালো কোট। চুলগুলো একদম পরিপাটি করা, এখন আর ছোট ছোট চুল নেই, আগের মতো ঘাড় পর্যন্ত চুলগুলো স্টাইলিং করে কাটা। তাইসিরের চুলগুলো খুবই ভালো লাগে তার কাছে, খুবই মসৃণ ও সিল্কি চুল। ওকে নিজের দিকে ড্যাব ড্যাপিয়ে তাকিয়ে থাকতে দেখে ভ্রু গোটালো তাইসির। গম্ভীর গলায় শুধাল, হোয়াট হ্যাপেন্ড? তাইসির যে তার আশেপাশেই ছিল এটা ঢের বুঝতে পারছে সে, শুধু সে দেখতে পায়নি। ওই তীক্ষ্ণ দৃষ্টি ঠিক তাকে অবকনল করছে। উঠে দাঁড়ালো তাহিরা, মৃদু স্বরে বলল, মাথাটা কেমন ঘুরছে, ফ্রেশ হতে পারলে বোধহয় ভালো লাগতো। ওয়াশরুমটা কোথায়? তাহিরার মাথা ঘুরছে শুনে ললাটে ভাঁজ পড়ল তাইসিরের, গম্ভীর মুখশ্রীতে দেখা গেল এক চিলতে বিচলিত ছাপ। সে কণ্ঠ খাদে নামিয়ে শুধাল, বেশি খারাপ লাগছে সুইটহার্ট? না, মানুষের কলহে হয়তো এমন লাগছে। তাছাড়া এই ড্রেসটা বেশিই গর্জিয়াস, আমার অসহ্য লাগছে। বিয়ে শেষ, আর বেশি সময় থাকতে হবে না, ফ্রেশ হয়ে আসো, রিফ্রেশ লাগবে। ওয়াশরুম। বাকিটা বলার আগেই শূন্য উঠে গেল মেয়েটির শীর্ণ শরীরটা। চমকালো ভরকালো তাহিরা। নির্লজ্জ লোকটি বাসায় বসে পাগলামি করে ঠিক আছে, এত মানুষের মধ্যে করা তাইসিরের তেহন কাণ্ডে হকচকিত হলো তাহিরা। ছটফট করে নামতে চেয়ে বলল, আরে আরে কি করছেন? নামান জলদি, হায় আল্লাহ আমি শেষ। এই লোকটির লজ্জার নেই, এই আপনি লজ্জা শরম কি হাটে বেঁচে খেয়েছেন? এত মানুষের মধ্যে কি শুরু করলেন? ভ্রু বাঁকায় তাইসির। এমন করে বলছো মনে হচ্ছে আমি এখানে বাসর করার প্রসেসিং শুরু করছি। থতমত খেলো তাহিরা, লোকটার সব কথায় তোত্তারামিট করতেই হবে। তাহিরা মিনমিনে গলায় শুধাল, সবাই দেখছে তো, নামিয়ে দিন প্লিজ। তাইসির গুরুত্ব দিল না মেয়েটির কথা। গম্ভীর পদচরণে ওয়াশরুমের দিকে এগিয়ে যেতে যেতে বলে, এটা আমেরিকা, এখানে এসবের জন্য ফালতু টাইম কারণেই। তাহিরা আর চোখে আশেপাশে তাকিয়ে দেখল না, কেউ তাকিয়ে নেই তাদের দিকে। যে যার মতো করে ব্যস্ত আছে, কেউ যে দেখেনি তেমনটা নয়, দেখেছে, তবে প্রতিক্রিয়া দেখানোর প্রয়োজন মনে করে না। তাদের কিছু না হোক তার তো হয়, সে তো আর আমেরিকান নয়। অস্বস্তি নিয়ে তবুও গুটিসুটি মেরে রিল তাহিরা, ধমক খাওয়ার কোনো শখ নেই তার। ওয়াশরুমের দরজার সামনে আসতেই তাহিরা আমতা আমতা করে বলল, এখানেই নামিয়ে দিন প্লিজ, আর যেতে হবে না। তুমি শিওর একা যেতে পারবে? আরে নামান তো মিয়া, আমি এতটাও ফুরবল হয়ে পড়িনি যে আপনার কোলে চড়ে যেতে হবে। এটাকে আপনার বেডরুম পেয়েছেন, নাকি আপনার বাসা ভেবেছেন? যত সব, নামান জলদি। বেশ বিরক্ত গলায় বলল তাহিরা। তাইসির ভ্রু কুঁচকে তাকিয়ে রইল তার ভীতু নারীর দিকে। তারপর বাঁকা হেসে বলল, তুমি চাইলে তোমাকে ফুটবল করার জন্য ওয়াশরুমটাকে বেডরুম বানাতে পারি। উফ, মুড চেঞ্জ হয়ে গেছে সুইটহার্ট, তুমি বললেই। নাক মুখ কুঁচকে ফেলল তাহিরা, এমনিতেই মাথা ঘুরছে, লোকটির কথা শুনে আরো বেড়ে গেছে। তার সম্পূর্ণ কথা শেষ করার আগেই গটগট করে চলে গেল ওয়াশরুমের ভিতরে। বিশালাকা রাজকীয় ওয়াশরুম। তাহিরা মুখে পানি দিল, মাথায় দিতে পারলে বোধহয় শান্তি লাগতো, কিন্তু হিজাব থাকায় সেটা দেওয়া হলো না। দ্বিতীয়বার পানি তুলে মুখে দিতে গিয়েও থেমে গেল, কান খাড়া করে এদিক ওদিক নজর ঘোরালো। কেমন একটা শব্দ হলো মনে হচ্ছে তার, কিন্তু সেখানে কেউ নেই। আবার পেল সেই শব্দ, কেমন একটা অশ্লীল আওয়াজ। তাহিরা একবার ভাবল, যা থাকে থাকুক, আমার কি। কিন্তু নিজের কৌতূহল দমাতে না পেরে পা বাড়ালো আওয়াজের উৎস খুঁজতে। ওয়াশরুমের পাশেই একটা সরু জায়গা, সেখান থেকেই আসছে সেই আওয়াজ। তাহিরা পিলারের কাছে দাঁড়িয়ে ভয়ে ভয়ে সামান্য উঁকি মেরে দেখার চেষ্টা করল, তারপর যা দেখল তাতে তার মাথা ঘুরে উঠল। চোখ কপালে উঠে গেল মেয়েটির। সেকেন্ডের মধ্যে নিজের দৃষ্টি সরিয়ে নিতে বাধ্য হল। একটা ছেলে এবং দুইটা মেয়ে, যারা খুবই আপত্তিকর অবস্থায় আছে, যারা কুকুরের মতো আচরণ করছে।
মাথা ভনভন করে তাহিরার, সেই স্থানে দাঁড়াতে পারে না আর দৌড়ে গিয়ে গড়গড় করে বমি করে দিল সে। চোখ ঝাপসা হয়ে আসে, তাহিরার মনে হচ্ছে সে পড়ে যাবে, ঠিক সেই সময়ই এক জোড়া শক্ত পোক্ত বাহুডোরে আটকে গেল সে। তাহিরার মুখ ধুয়ে দিয়ে কোলে তুলে নিল তাইসির। একটা নিরিবিলি স্থানে নিয়ে গিয়ে বসল। মেয়েটির মসৃণ গালে আলতো ছুঁয়ে বলল, বেশি খারাপ লাগছে সুইটহার্ট, বাসায় ফিরে যাব। তাহিরা ডাগর ডাগর আঁখি পল্লব ঝাপটে তাকালো তাইসিরের দিকে। চোখ খুপড়ে ভাসছে কিছুক্ষণ আগের দেখা দৃশ্যগুলো। নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করল তাহিরা। চিন্তা করবেন না, ঠিক আছি আমি। হ্যাঁ, সেটা তো দেখতেই পাচ্ছি আমি। তাইসির ঝুঁকল মেয়েটির কানের কাছে ফিসফিস করে বলে, ট্রেলার দেখেই এই অবস্থা। তুমি চাইলে আমরাও ট্রাই করতে পারি সুইটহার্ট। চমকে উঠে তাহিরা, তার মানে তাইসিরও দেখেছে। লজ্জায় লাল হয়ে উঠল তাহিরার গালদয়। মুখ ঘুরিয়ে নিল তাহিরা। চোখ মুখ কুঁচকে বলল, চুপ থাকুন বাজে লোক, এই শহরে কি জায়গার অভাব। এরা ওখানে ছি, তাও একটা ছেলের সাথে দুটো মেয়ে। এই কারণেই উন্নত দেশ পছন্দ নয় আমার। এর থেকে আমার দেশ হাজার গুণ ভালো আছে। ঠিক তখনই জোন আসলো ওদের খোঁজে, কপাল কুঁচকে জিজ্ঞেস করল, এখানে কি করছিস? সেই কখন থেকে খুঁজে চলেছি। ইহান ডাকছে আয়। খাবার সময়ও একই সমস্যা দেখা দিল। মশলার ঘ্রাণ নাকে আসতেই মুখ চেপে ধরে তাহিরা। তড়িঘড়ি উঠে ছুটে যায় বেসিনে। কপাল কুঁচকে যায় সবার। মাই ফ্রেন্ড সার্কেল বসলো খেতে, তাহিরার দিকে তাকিয়ে অলিভিয়া চিন্তিত স্বরে সুতাল, কি হলো রে ওর? তাইসির মেয়েটির যাওয়ার পথে তাকিয়ে উত্তর দিল, আইনু, তোরা খা, আমি দেখেছি। লম্বা লম্বা পা ফেলে এগিয়ে গেল তাহিরার নিকটে। বমি করতে করতে কেমন নেতিয়ে পড়েছে মেয়েটি, পেট থেকে পড়ার জন্য কিছুই অবশিষ্ট নেই, তবুও ওয়াক ওয়াক করছে। তাইসির গিয়ে সামলে নিল মেয়েটিরকে। কপাল কুঁচকে বলে, কি হলো? আবার বমি করছো যে? বুঝতে পারছি না। মশলার ঘ্রাণ পেতেই বমি চলে আসলো। দুদিন ধরে কেমন লাগছে, কিছুর গন্ধ সহ্য করতে পারছি না। কপালে ভাঁজ গাঢ় হলো তাইসিরের, নিঃশব্দে তাকিয়ে রইল তার ভীতু নারীর দিকে। ফুটবল মেয়েটি এখনো তাইসিরের বাহু জড়িয়ে দাঁড়িয়ে আছে। লাস্ট পিরিয়ড হয়েছিল কত তারিখ? খুবই শান্ত স্বরে জিজ্ঞেস করল তাইসির। অস্বস্তি হয় তাহিরার, অসুস্থতার সাথে এসবের কি সম্পর্ক বুঝতে পারছে না সে। সংকোচ গলায় মিনমিন করে বলল, হয়নি তো। সেটা বলেছ আমায়। আবারও একই স্বরে বলে ওঠে তাইসির। তাহিরা মাথা নুয়ে ফেলল। এটা কি বলার মতো কোনো কথা? তবে তাইসিরের এত শান্ত স্বর শুনে ভীতগ্রস্ত হল। পুনরায় মিনমিনে গলায় সুধাল, আমার থেকে তো আপনিই বেশি হিসেব রাখেন তাই। মনে রাখার মতো মন মানসিকতা কি সব সময় এক থাকে, ইডিয়ট? কি করেছি আমি? শুধু শুধু কেন বকছেন? ছলো ছলো চোখে তাকিয়ে বলল তাহিরা। তাইসির ফুস করে শ্বাস ফেলল। সে যেটা ভাবছে সেটা। শক্তপোক্ত দেহে কেমন একটা শিহরণ খেলে গেল তার। ঢোক গিলে মেয়েটিকে কোলে তুলে নিয়ে বেরিয়ে পড়ে ওয়াশরুম হতে। নিশাত প্রতিদিনের অভ্যাস মতো রাতের খাওয়া দাওয়া শেষ করে বিছানা গুছিয়ে মশারি টাঙাতে টাঙাতে আসার উদ্দেশ্য করে বলল, বনু এখন গেমস রেখে ঘুমিয়ে পড়ো। আশা বাধ্য মেয়ের মতো উঠে দাঁড়ালো, পড়ার টেবিলে বসে বসে গেমস খেলছিল। আস্তে ধীরে এগিয়ে গেল নিশাতের কাছে এবং শক্ত করে জড়িয়ে ধরল। হকচকিয়ে গেল নিশাত। বুকের ওপর উষ্ণ জলের অস্তিত্ব অনুভব করতেই চমকে গেল নিশাত। আশার মুখটা দুহাতের আজলায় তুলে অস্থির কণ্ঠে বলল, কি হয়েছে? এই বনু কাঁদছিস কেন তুই? আশা ফোপানির গলায় বলে উঠে, তুমি অনেক 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 ভালো ভাবি। আমি জানি না আমাদের কোন পূর্ণ কাজের জন্য তোমার মতো একটা মানুষ পেয়েছি। তোমাকে পেয়ে আমি আমার ভাই ধন্য। আশা হঠাৎ করে এসব কেন বলছে বুঝতে পারছে না নিশাত। আর না জানতে চাইল কিছু। আশার চোখের কোণে পানি মুছে দিয়ে নাটকিয়ে কণ্ঠে বলল, আমারও অনেক লাকি কপাল আপনার মতো একটা পুচকি ননদী আর সারের মতো একটা বর পেয়ে। অনেক রাত হয়েছে, এবার ঘুমাতে আসুন। আশা ছোট, কিন্তু এতটাও ছোট নয় যে ভালো মন্দ কিছু বোঝে না। মা চলে যাওয়ার পর নিশাত প্রতিদিন ঘুমায় তার সাথে। কিন্তু আর কতদিন? গত 2 মাস ধরে সে আর নিশাত মায়ের রুমে ঘুমায়, সাইফ একা ঘুমায় তাদের রুমে। স্বামী স্ত্রীর সম্পর্ক বোঝে আশা। এভাবে আর কতদিন চলবে? যদিও সে বারণ করেছে, কিন্তু নিশাত আর সাইফ শোনেনি।
নিজেকে শান্ত করে, নিশাতকে বললে শুনবে না। আশা জানে তাকে এখন কি করতে হবে। ভাবি এক গ্লাস পানি খাওয়াতে পারবে। খুব তৃষ্ণা পেয়েছে। আমার ভীষণ ঘুম পাচ্ছে, হেঁটে যেতে ইচ্ছে করছে না। খুবই স্পষ্ট গলায় বলল আশা। নিশাত বাহিরের দিকে এগিয়ে যেতে যেতে বলল, আচ্ছা শুয়ে পড়, আমি নিয়ে আসছি। ভদ্র বাদশার ন্যায় মাথা নাড়ল আশা। 2 মিনিটের মধ্যেই হাতে পানির গ্লাস নিয়ে রুমের সামনে এলো নিশাত। দরজার সামনে আসতেই হতবাক হলো সে। দরজা ভেতর থেকে বন্ধ। ডাকলো নিশাত। আশা, আশা বনু, দরজা বন্ধ করেছিস কেন? আশা, দরজা খোল। ঠিক আছিস তো? সঙ্গে সঙ্গেই ভেতর থেকে হাওয়ার মতো ভেসে আসে আশার কণ্ঠ। আমি ঠিক আছি ভাবি, তুমি তোমার রুমে যাও, আজ থেকে আমি একাই থাকব। হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল নিশাত। বিষয়টি পুরোপুরি বুঝতে সময় লাগলো কিছুক্ষণ। অমনি চেঁচিয়ে উঠল সে, পাজি বেডি, দরজা খোল, আজ তোর একদিন কি আমার একদিন। আমাকে পানি আনতে পাঠানো। দরজা খোল, বের হ বলছি। পানিটা গিয়ে ভাইকে খাওয়াও। সকালের আগে আর দেখা হচ্ছে না, গুড নাইট। আশার বাদশা, দরজা খোল বলছি। চেঁচিয়ে উঠল নিশাত। কি হয়েছে এখানে? তুমি এভাবে চেঁচামেচি করছো কেন? নিজের রুমে বসে অফিসের কিছু কাজ করছিল সাইফ। নিশাতের কণ্ঠ পেয়ে এসে দেখে রুমের বাইরে দাঁড়িয়ে চেঁচাচ্ছে। সাইফের কথায় তেতে উঠল নিশাত, কটমট করে তাকিয়ে বলল, শখ জেগেছে তাই চেঁচাচ্ছি। তোমার বোন পেকে গেছে, সে আমাকে পানি আনতে বলে বের করে দিয়েছে। কপাল গোটালো সাইফ। নিশাতের কথার কিছুই বুঝল না সে। দরজায় টোকা দিয়ে ডাকল, আশা কি হয়েছে, দরজা দিয়েছিস কেন তুই? আহ ভাইয়া, বিরক্ত করো না তো, ঘুম পাচ্ছে আমার, ঘুমাতে দাও। আর সঙ্গে করে তোমার বউ নিয়ে যাও। এখন থেকে আমি একাই ঘুমাবো। ভাবির ঘুম ভালো না, সারা বিছানা তার একা লাগে। সামনে পরীক্ষা, তার সাথে ঘুমিয়ে হাত পা ভাঙতে পারবো না। চোখ বড় বড় করে নিশাত, এত বড় বদনাম। খেপে গেল সে। দরজা খোল, তোর মুখটাই আজ আমি ভুঁচকিয়ে দেব পেতি। রাগী চোখে সাইফের দিকে তাকিয়ে পুনরায় বলল, শুনলে শুনলে তোমার বোনের কথা? আমার নাকি ঘুম ভালো না। ওকে বের হতে বলো, আজকে আমি ওর পাকামি ছুটাবো। সাইফ মেয়েটির গা ঘেঁষে দাঁড়ালো, চোখ মেরে বলল, তুমি বরং আমার সাথে ঘুমাও, আমার গায়ে চড়ে ঘুমালেও কিছু মনে করব না, প্রমিস। তুমিও। হতাশ চোখে তাকায় নিশাত। সাইফ হাসল। কোনো কথা বার্তা ছাড়াই কোলে তুলে নিল মেয়েটিকে। ভড়কে গেল নিশাত। আরে আরে, কি করছো? নামাও বলছি। ছাড়ল না সাইফ। রুমের দিকে এগিয়ে যেতে যেতে বলে, বহুদিন হলো স্ত্রীর হক আদায় থেকে দূরে আছো, চলো আজকে একটু স্পেশাল জগৎ থেকে ঘুরিয়ে আনি। আমরা এখানে কেন এলাম মির্জা সাহেব? হসপিটালের সামনে গাড়ি থামতেই বড্ড কৌতূহল নিয়ে বলল তাহিরা। তখন খাবার না খেয়েই তাকে নিয়ে বেরিয়ে এলো তাইসির। ফ্রুটস হাতে ধরিয়ে দিয়ে গম্ভীর মুখে গাড়ি ড্রাইভ করতে লাগলো। তাহিরা কোথায় যাচ্ছি কয়েকবার জিজ্ঞেস করার পরেও অন্তর্মুখী তাইসিরের থেকে কোনো প্রকার জবাব পেল না। তাহিরা গাল ফুলিয়ে তাকিয়ে রইল। তাইসির গাড়ি হতে নেমে ঘুরে গিয়ে দাঁড়ালো তাহিরার সামনে। মেয়েটি কেমন ফ্যাল ফ্যাল তাকিয়ে রয়েছে তার দিকে। সে আলতো করে তাহিরার হাত মুঠোয় চেপে পা বাড়ায় হসপিটালের ভেতরে। ঢোকার সঙ্গে সঙ্গেই একজন ডক্টরের কাছে বসলো। কথাবার্তায় মনে হচ্ছে আগে থেকেই জানিয়ে এসেছে। তাহিরা চুপচাপ দেখে গেল। দেখা ছাড়া আর উপায় আছে? এদের ইংলিশ কথার রও ঢুকলো না তার মাথায়। তাহিরাকে নেওয়া হলো কিছু টেস্ট করার জন্য। তাহিরার মাথার উপর দিয়ে যাচ্ছে সবকিছু, তবুও নীরব রইল। কিছুক্ষণ পরেই ডক্টর নিজের স্থানে বসলো। নাকের ডগায় হেলে থাকা চশমাটা চোখ ঠিক করে বসাতে বসাতে তাইসিরের উদ্দেশ্য বলল, মিস্টার সাফান, রিল্যাক্স, আপনাকে দেখে খুব টেনশন লাগছে। কি দেখলি? অতি গম্ভীর গলায় শুধায় তাইসির। ডক্টর হেসে বলল, তাইসির সাফান ভয় ও পায়। শার্ট আপ ইডিয়ট। হেয়ালি রাখো, আগে যেটা জিজ্ঞেস করেছি সেটার উত্তর দে। বড় বড় চক্ষুযুগল করে ফেলে তাহিরা। সাদা চামড়ার এই ডক্টরের মুখে বাংলা কথা শুনে ভীষণ অবাক হলো সে। তুই তুকারি কথা শুনে মনে হচ্ছে পরিচিত বন্ধু বান্ধব হবে। ডক্টর হাসি মুখে বলল, তোর ধারণাই সঠিক, সি ইজ প্রেগন্যান্ট। প্রেগনেন্সির 6 সপ্তাহ চলছে। কংগ্রাচুলেশন, মিষ্টি খাওয়া। চমকায় থমকায় তাহিরা। তার রন্ধ্রে রন্ধ্রে ছুটে চলছে উত্তাপ, অদ্ভুত সুখের বন্যা। তার কানে বজ্রাঘাতের ন্যায় আছড়ে পড়ল, সি ইজ প্রেগন্যান্ট।
বিস্ফোরিত নেত্র। স্থির হয়ে গেল অনাকাঙ্ক্ষিত ওই বাক্যটুকুতে। আকস্মিক অনুভূতির তাণ্ডবে ঝড়ের মতো সর্বশক্তিতে তাইসিরের শক্ত পোক্ত অনুভূতিহীন হৃদয়ে আছড়ে পড়ল। কেমন অদ্ভুত অনুভূতি অনুভব করল। ডক্টর জরুরি রুগী থাকায় ওদের বিদায় জানিয়ে বেরিয়ে গেল। তাইসির আস্তে করে হাঁটু গেড়ে বসল মেয়েটির পায়ের কাছে। তাহিরার গায়ে এখনো গর্জিয়াস সেই গোল জামাটি। জামার উপর থেকেই মেয়েটির পেটের উপর হাত রাখল। শক্ত হাতটি কেমন কাঁপছে। এখানে এখানে আমার অস্তিত্ব আছে। এখানে আমার রক্ত, আমার অস্তিত্ব রয়েছে। তাইসিরের কণ্ঠস্বর কেমন কাঁপছে। অনুভূতির তাণ্ডবে কথার জট পাকিয়ে গেছে তাহিরার। এ কেমন অদ্ভুত অনুভূতি। মা হবার অনুভূতি কি এতটাই কঠিন, এতটা প্রগাঢ়, এতটা উত্তপ্তের? বন্ধ চোখ হতে গড়িয়ে পড়ে দুফোঁটা অশ্রু। এই অশ্রু সুখের। যেদিন শুনেছে রূপা মা হচ্ছে সেদিন তাহিরা মা হওয়ার জন্য মনে মনে জলে টইটুম্বর হয়ে উঠেছিল। তারপরে বিয়ে হয়েও রূপা মা হচ্ছে। আর তার আগে বিয়ে হয়েও বাবু নেয়ার খবর নেই। জেদ চেপে বসল সে মা হবে। যেটা ছিল সূক্ষ্ম জেদ, আল্লাহ যে তাকে সত্যি মা হওয়ার নেয়ামত দান করবেন কল্পনাও করেনি মেয়েটি। তাহিরা ঝুঁকে তাইসিরের মাথার সাথে নিজের মাথা ঠেকিয়ে ডুকরে কেঁদে ওঠে। সে এতটাই শোকড হয়েছে যে কথা বলার ভাষাই হারিয়ে ফেলছে। তাইসির মেয়েটির পেটে চুমু খেল। এখানে তার রক্ত বিন্দু বিন্দু থেকে বৃত্তান্ত হয়ে উঠেছে। তার ভীতু নারীর চোখের পানি মুছে দিয়ে বলল, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুখ ওর আগমন বার্তায় পেয়েছি জান। সম্পূর্ণ এক নতুন অনুভূতি। কেমন অদ্ভুত অনুভূতি হচ্ছে। এত সুখ, এত আনন্দ পৃথিবীতে আর কিছুতেই নেই। আই লাভ ইউ সুইট হার্ট, আই লাভ ইউ ভেরি মাচ। আমি সত্যিই মা হব মির্জা সাহেব। আমার বিশ্বাস হচ্ছে না। কেমন স্বপ্ন স্বপ্ন লাগছে। তাইসির মেয়েটির পেটে মুখ গুজেই ওর দিল। তোমাকে মা ডাকার জন্য আমাদের সন্তান আসছে মিসেস সাফান। আমার অংশ এখানে। তোমাকে একটু একটু করে জানান দিবে তার আগমন। নিউ ইয়র্কে সময় রাত 10টা। থেকে থেকে আকাশের বুকে জমে উঠেছে কালো মেঘের স্তূপ। মাঝে মাঝে বিজলি চমকাচ্ছে। বৃষ্টির আগমন বার্তায় হইচই করে শহর জুড়ে ঝাঁপটে ঝড়ো হাওয়ার আকারে প্রকাশ করে চলেছে। তাহিরা বেলকনির গ্রিলে মাথা ঠেকিয়ে মলিন মুখে তাকিয়ে রয়েছে অদূরে ওই তাণ্ডব চলিত আকাশবাণে। তাইসির এখনো বাসায় এসে পৌঁছায়নি। সে কখনো এত রাত করে না। অফিসে যায় ঠিকই, কিন্তু 2 ঘন্টার মধ্যেই আবার চলে আসে। তাকে একা রাখতে নারাজ লোকটা। সারাদিন তার সাথে সাথে ঘুরঘুর করবে আর মোটা স্বরে ধমকে বলবে, আরু এটা করো না, ওটা করো না। ইদানিং তাইসিরের অত্যাচারে অতিষ্ঠ তাহিরা ঘন্টায় ঘন্টায় খাওয়ার জন্য প্যারা দিবে। খেতে না চাইলে জোর করে ঠেসে ঠুসে খাইয়ে দিবে। যে সব খাবারের গন্ধ সহ্য করতে পারে না মেয়েটি সেগুলোই বেশি বেশি দিবে। লোকটির একটাই কথা, এতে প্রোটিন আছে। তাইসির ঠেসে ঠুসে খাইয়ে দেয় আর সে গোড়গড় করে ফেলে দেয়। এভাবেই চলছে তাদের টোনাটুনির সংসার। তাহিরার খুব ভালো লাগে তাইসিরের সাথে সারাদিন কাটাতে। তাইসিরের যত্ন, ভালোবাসা, রাগ, কথায় কথায় ধমক সবকিছু সে খুব এনজয় করে। তাইসিরের সঙ্গে সারাদিন থাকতে থাকতে অভ্যস্ত হয়ে গেছে সে। এখন একটু চোখের আড়াল হলেই মিস করে। এই যে সারাদিন বাসায় ছিল, ঘন্টা খানেক আগে একটা জরুরি কাজে বেরিয়ে গেল। বলে গেছে ঘুমিয়ে পড়তে, সে একটু পরেই এসে পড়বে। সেই একটু সময় তো তাহিরা ওয়েট করতে পারছে না। লোকটি কি বোঝে না তাকে ছাড়া সে এক মুহূর্তও থাকতে পারে না। নিজের জল্পনা কল্পনার অবসান ঘটে নাকে অতি প্রিয় পুরুষালী পারফিউমের গন্ধে। লোকটির অস্তিত্ব অনুভব করতে না পারলেও তার নাক ঠিক উপস্থিতি টের পেল। ততক্ষণে তাইসির একদম কাছে এসে দাঁড়ালো। হাত বাড়িয়ে মেয়েটিকে জড়িয়ে ধরতে গেলে ছিটকে দূরে সরে গেল তাহিরা। ওড়না দিয়ে নাক মুখ চেপে ধরে বলল, উফ দূরে সরুন। আপনাকে বলছি না বাহির থেকে এসে আগে গোসল করে তারপর আমার কাছে আসবেন। মেয়েটির অদ্ভুত এখন আচরণে মোটেও অবাক হলো না তাইসির। তার সাথে এমনটাই হয়ে এসেছে দীর্ঘ 5 মাস ধরে। মেয়েটির কাছে গেলেই ওয়াক ওয়াক করে, যেন সে কোনো ময়লা আবর্জনা দুর্গন্ধ থেকে উঠে এসেছে। তাহিরার থেকে দূরত্ব বজায় রেখে দাঁড়ালো তাইসির, অসহায় মুখবিবর করে বলল, এ তোমার কেমন অবিচার সুইটহার্ট। কাছে আসলেই সরুন সরুন করছো। আমি কাছে না আসলে শান্তি পাও তুমি। তাহিরা চুপ সে গেল। খারাপ লাগলো তাইসিরের কথা শুনে।
সে কি করবে, পারফিউমের স্মেল কিছুতেই সহ্য করতে পারছে না সে। এতে সে কষ্ট পাচ্ছে না। তার মন মাতানো শরীরে শিহরণ জাগায় সেই ঘ্রাণে এখন আর নাক ডুবিয়ে ঘুমাতে পারে না। এতে সে লোকটির থেকে বেশি কষ্ট পাচ্ছে না। মেয়েটি ছলো চোখে চাইল তাইসিরের দিকে, মন খারাপ করে বলল, আমি কি ইচ্ছে করে করেছি নাকি? আপনার শরীরে পারফিউমের গন্ধে আমার বমি চলে আসে। আমার অনুপস্থিতিতে যে আমার ব্যবহার করা পারফিউম স্প্রে করে সারা ঘরে নিজের গায়ে জড়িয়ে রাখে, সে এখন আমার স্মেল সহ্য করতে পারছে না। এটাও দেখতে হচ্ছে আমাকে। চোরা চোখে চাইল তাহিরা, মিনমিনে গলায় সুধাল, বুঝতে পারছেন আমার কষ্টটা, এবার গোসল করে আসুন, না হলে আজকে আর আপনার বুকে মাথা রেখে ঘুমাতে পারবো না। এই কিছুক্ষণ আগেই গোসল করে বেরিয়েছি সুইটহার্ট। তোমার এই চক্করে দিনে ৩-৪ বার গোসল করছি। এতবার গোসল তো রোমাঞ্চ করেও করতে হয়নি, যেটা এখন তোমাকে না ছুঁয়েই করছি। মাথা নুয়ে ফেলে তাহিরা লজ্জা পেল বোধ হয়, ওড়না দ্বারা নাক মুখ চেপেই রিনরিনে গলায় বলে, তাহলে আমি সুস্থ হওয়ার আগ পর্যন্ত পারফিউম ইউজ বন্ধ করে রাখুন। আমার ভীষণ হিংসে হয় ওই পারফিউমের ওপরে। তাইসির রুমের ভেতরে যাবার উদ্যোগ বা বাড়িয়ে বলল, আমারও ভীষণ হিংসে হয়, রুমে আসো, এখানে অনেক ঠান্ডা লাগছে। ওয়াশরুমের দরজা খোলার আওয়াজ পেয়ে মাথা তুলে চাইল তাহিরা, এই রাতের বেলা আবার গোসল করেছে তাইসির। শুধু ট্রাউজার পরনে, উন্মুক্ত পেশি, বুক গলায় টাওয়াল ঝুলিয়ে ওয়াশরুম হতে বেরোয় সে। ফর্সা সুদর্শন সুঠামদেহী সুশ্রী ফোটা ফোটা জলে চিকচিক করছে চকচকে ত্বক। তাহিরা ঢোক গিলে এদিক ওদিক নজর ঘোরালো। তবে বেহায়া চোখ চলে গেল সামনের সুদর্শন সুপুরুষের উন্মুক্ত শরীরে। তাইসির মেয়েটির গা ঘেঁষে দাঁড়ালো, তীক্ষ্ণ দৃষ্টি বোলাতে থাকলো মেয়েটির সর্ব অঙ্গে। প্লাজোর সাথে তার একটা মেরুন রঙের টি শার্ট মেয়েটির অঙ্গে, যেটা সে গত দুদিন আগে কিনেছিল। এটাও দখল করে ফেলেছে মেয়েটি। সে যেই টি শার্ট কিনে আনে একদিন দুদিন পর আর পাওয়া যায় না, সেটা তাহিরার হয়ে যায়। এই কমাসে তাইসির এত টি শার্ট কিনেছে, তাহিরার আলমারিতে ছোট্ট খাটো একটি টি শার্টের স্তূপ তৈরি হয়ে গেছে। তাইসিরের তীক্ষ্ণ দৃষ্টি ক্ষীণ হয়ে এলো মেয়েটির পেটের উপর নজর পড়তেই। 5 মাস পেরিয়ে যাচ্ছে প্রেগনেন্সির, সিম্পল মেদহীন পেটটা আগের তুলনায় একটু উঁচু হয়েছে। মেয়েটির শরীরটাও আর আগের মতো পাটকাঠি নেই, বেশ গুলোমুলো হয়ে গেছে। মেয়েটির এই রূপ তাকে পাগল করে দেয়, আদর আদর লাগে, কন্ট্রোললেস হয়ে পড়ে সে। মেয়েটিকে গভীর স্পর্শ করার জন্য ছটফট করে। এই বকা বেকুব নারী কি সেই খবর রাখে? তাইসিরকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে হাঁসফাঁস করে তাহিরা। মাথা নুয়ে মিনমিনে গলায় বলে, এভাবে তাকাবেন না প্লিজ। কিভাবে তাকাই? আগের ন্যায় তাকিয়েই সম্মোহনী গলায় জিজ্ঞেস করে তাইসির। তাহিরা পুনরায় মিনমিনে গলায় শুধাল, আপনার ওই ধূসর তীক্ষ্ণ দৃষ্টি খুবই ভয়ঙ্কর, কলিজা কাঁপিয়ে তোলে আমার। তাইসির ঠোঁট কামড়ে হাসল, দুগদম এগিয়ে গিয়ে দাঁড়ালো মেয়েটির দেহের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে। তার কানের কাছে ফিসফিস করে বলল, আমি তো আরো অনেক কিছুই কাঁপিয়ে তোলার ক্ষমতা রাখি সুইটহার্ট, নেহাত সুযোগটা পাচ্ছি না, না হলে। অর্ধ কথাটি বলেই থেমে গেল তাইসির। লোকটির বেফাঁস কথায় লজ্জায় মাথা নিচু করে ফেলল মেয়েটি। লোকটিকে এত কাছে আবিষ্কার করে তাহিরা চোখ খিচে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল, ছোট্ট শরীরটা কেমন থরথর করছে। তাইসির বাঁকা হাসল তাহিরার মুখের এক্সপ্রেশন দেখে। ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে রইল তাহিরার কম্পিত ওষ্ঠদ্বয়। নিজেকে মোটেও সংযম করল না সে। তাহিরার কোমরের দুপাশে হাত রেখে মেয়েটির শীর্ণ শরীরটা আলতো টেনে কাছে আনে তাইসির। মেয়েটির কোমল ওষ্ঠপুট আঁকড়ে ধরল টমাটে ওষ্ঠ জোড়া দ্বারা। আকস্মিক এখন কাণ্ডে চমকালো ভরকালো তাহিরা। বেশ বহুদিন পর সেই কাঙ্ক্ষিত স্পর্শ পেয়ে ছোট্ট শরীরখানায় শিহরণ খেলে যায়। রন্ধ্রে রন্ধ্রে ছুটে যায় আনন্দের হিমেল হাওয়া। তাহিরা অনুভব করল তাইসিরের স্পর্শে আজকে কোনো তাড়া নেই, কোনো দৃঢ়তা নেই, একেবারেই ভিন্ন তেজহীন সফট স্পর্শ। আবেশে তাহিরার চোখ আপনা আপনিই বন্ধ হয়ে এলো, একটি হাত চলে গেল তাইসিরের উন্মুক্ত বুকের উপর। পুরুষালী ঠোঁটের ভাঁজ থেকে ছাড়া পেয়ে হাঁফ ছেড়ে বাঁচল তাহিরা। মেয়েটি নীরবে মাথা এলিয়ে দিল তাইসিরের উন্মুক্ত বুকে। এই স্থানটি তার একান্ত ব্যক্তিগত, এইখানেই তার সমস্ত সুখ। তাইসির মেয়েটির শরীরটা নিজের সঙ্গে মিশিয়ে শূন্য তুলে নিল। মেয়েটিকে ভিভানে বসিয়ে নিজে হাঁটু গেড়ে বসল তার পায়ের কাছে।
কোনো বাক্য, কোনো শব্দ কিছুই উচ্চারণ করল না। আলতো হাতে সরিয়ে ফেলল মেয়েটির পেটের উপর টি শার্ট। ছোট্ট ছোট্ট চুম্বন এঁকে দিল মেয়েটির উজ্জ্বল মসৃণ পেটে। টুকরো টুকরো চুমুতে সিক্ত করে তুলল মেয়েটির পেটের অংশ। মৃদু গলায় বলে উঠল, পাপা ওয়েট করছি তোমার জন্য, কবে তুমি আসবে আর আমি দুহাত বাড়িয়ে কোলে তুলে নিব। তাড়াতাড়ি চলে আসো সোনা, পাপা প্রচুর অধৈর্য হয়ে আছে। সুইট হার্ট। তাহিরা চুপচাপ তাইসিরের পাগলামি দেখছিল। তাইসিরের ডাকে আনমনে ছোট্ট করে সাড়া দিল। হু, মন খারাপ কেন? কই, আমি তো ঠিকই আছি। তাইসির মেয়েটির চোখে চোখ রাখে, দৃঢ় কণ্ঠে বলে, তোমাকে তোমার থেকে আমি ভালো জানি, তোমার চোখের ভাষা আমি বুঝি সুইট হার্ট। বলো কি হয়েছে? তোমার এই মলিন মুখ বড্ড পোড়ায় আমাকে। মাকে আম্মুকে ভীষণ মনে পড়ছে। আচ্ছা, আমাকে কি বাংলাদেশে দিয়ে আসা যায় না? তাহলে তো আর আপনাকেও কাজ বাজ ফেলে আমার জন্য সারাদিন ঘরে বসে থাকতে হয় না। তাইসির মেয়েটির কথার উত্তর দিল না। তাহিরার পেটে কান পেতে অনুভব করতে চাইল তার অংশকে। নির্জন নিস্তব্ধতায় তাইসিরের অধৈর্য বুকে তলপাড় সৃষ্টি করে আকস্মিক রেসপন্স করল পেটের ভেতর ছোট্ট অস্তিত্বটা। তাইসির স্পষ্ট অনুভব করল ওই ছোট্ট প্রাণটি তার ভেতরটা নাড়িয়ে দিল। স্তব্ধ হয়ে বসে রইল তাহিরা, এই প্রথম তার পেটের ভেতরে বাবুর রেসপন্স ফিল করল। উত্তেজনায় মুখ চেপে ফুপিয়ে উঠল। তার ভেতরেও একটি প্রাণ আছে। এই অনুভূতি একজন মায়ের কাছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অনুভূতি। পুনরায় আবার রেসপন্স করল ছোট্ট প্রাণটি। তাইসির চমকালো, থমকালো, কাপা কাপা হাতে আলতো ছুঁয়ে দিল। মেয়েটির এই ছোট্ট পেটে রয়েছে তার আরেকটি প্রাণ। বাবার অশান্ত মনকে শান্ত করতে ছোট্ট প্রাণ পুনরায় তার অস্তিত্ব জানান দিল। তাইসির সেখানটায় ঠোঁট ছুঁয়ে গাঢ় চুমু খেল। তাহিরা তার কম্পিত হাত বাড়িয়ে আলতো ছুঁয়ে দিতে চাইল তার ভেতরে বড় হয়ে উঠা প্রাণকে। চোখে পানি জলজল করছে অথচ মুখে হাসি। কি অদ্ভুত অনুভূতি! অনুভূতির তাণ্ডবে মেয়েটি উত্তেজিত হয়ে পড়ে। আপনি দেখছেন, আমাদের বেবি রেসপন্স করছে মির্জা সাহেব। তার অস্তিত্ব জানান দিচ্ছে আমাদের। তাইসির মেয়েটির চোখের পানি মুছে দিয়ে প্রগাঢ় চুমু খেল মেয়েটির কপালে। অদ্ভুত অনুভূতির সৃষ্টি হয়েছে তার শক্ত পোক্ত বক্ষপিঞ্জরে। সে পুনরায় হাত বাড়িয়ে ছুঁয়ে দিল মেয়েটির পেটে, হাত বুলিয়ে বলল, এই সুন্দর মোমেন্ট থেকে তুমি আমাকে বঞ্চিত করতে চাইছো সুইট হার্ট? তোমরা চলে গেলে আমি থাকবো কিভাবে? কোথাও যাবে না তুমি, আমি আমার সন্তানকে ফিল করতে চাই প্রতি মুহূর্তে। কোনো ভয় নেই সুইট হার্ট, তোমাদের জন্য আমিই যথেষ্ট। আমি তোমাদের বিন্দু পরিমাণ পর্যন্ত অযত্ন হতে দিব না। তোমরাই যে আমার বেঁচে থাকার অনুপ্রেরণা। তোমাকে ছেড়ে থাকা আমার পক্ষে পসিবল না। তাহিরা শুনল তাইসিরের কথা, বুঝল স্বামীর একাকিতা। মেনে নিল তাইসিরের কথা। সুধাল, আপনার তো অনেক টাকা, অনেক ক্ষমতা, আপনি তাহলে মাকে আর আম্মুকে আমার কাছে এনে দিন। বাবু তার দাদি আর নানিকে দেখতে চায়। বাবু দেখতে চায়। ওকে ফাইন, বাবুর জন্য এতটুকু করতেই পারি, তবে বাবুর আম্মুকে আগে তার জন্য মূল্য পরিশোধ করতে হবে। কষ্ট করে টাকা উপার্জন করছি, এমনি এমনি দেয়া যাবে না। শর্তে রাজি। তাইসিরের কথায় কপাল গোটালো মেয়েটি, কৌতূহল নিয়ে বলল, আপনি এত কিপটা? আচ্ছা বলুন কি মূল্য দিতে হবে? আমার তো আপনি ছাড়া কিছুই নেই। তাইসির মেয়েটির টি শার্ট গলিয়ে হাত দিল পিঠে, আলতো চাপ দিয়ে নিজের মুখোমুখি করল। নেশাত্ম চোখে তাকিয়ে হাক্কিস্বরে বলল, বাবুর পাপার অশান্ত শরীর মনকে শান্ত করার সুযোগ দিলেই নেক্সট ফ্লাইটে তাদের এনে দেব। থমকায় তাহিরা, ভীত দৃষ্টিতে তাকালো তাইসিরের দিকে। তাইসিরের স্পর্শ মানেই উন্মাদ বেপরোয়া, যা এই মুহূর্তে অনুচিত। মেয়েটি রিনরিনে গলার আতঙ্কিত হয়ে শুধাল, আপনার স্পর্শ মানেই ক্ষতের সৃষ্টি, আপনি উন্মাদ বেপরোয়া। না হহ আগে সুস্থ হি তারপর। প্লিজ সুইটহার্ট, একবার, শুধু একবার গভীর স্পর্শ করতে দাও। আমি পুড়ে যাচ্ছি তোমাকে কাছে পাওয়ার তীব্র যন্ত্রণায়। আমার কষ্ট হচ্ছে নিজেকে কন্ট্রোল করতে। বড্ড অসহায় শোনালো তাইসিরের কথাখানা। তাহিরা ভয় ভয় শুধায়, বাবুর ক্ষতি হতো? তাইসির মেয়েটির কথা শেষ করার আগেই তার পেটে চুমু খেয়ে বলে, কিছু হবে না সুইটহার্ট, তোমাদের একটুও কষ্ট দেব না, প্রমিস। বাংলাদেশে ঘড়ির কাঁটা এখন রাত 10টার দিকে। মায় বাসায় সামনে এসে দাঁড়ালো সাইফ। ডিউটি শেষ করে বাসায় আসতে আসতে প্রতিদিনই রাত 10টা ছাড়িয়ে যায়।
নতুন একটি প্রজেক্টের দায়িত্ব তার কাঁধে, সেটা নিয়ে খুবই ব্যস্ত সময় পার করছে সে। এত ব্যস্ততার মাঝেও একজন দায়িত্ববান ভাই ও দায়িত্ববান স্বামীর মতন অফিসে যাবার আগে তাদেরকে তাদের শিক্ষা প্রতিষ্ঠানের সামনে নামিয়ে দিয়ে তারপর নিজের গন্তব্যে যায়। ক্লান্ত হাতে দুবার কলিং বেল বাজালেও কেউ দরজা খুলল না। কপাল গোটালো সাইফ, পকেট হাতড়ে ওয়ালেট বের করে সেখান থেকে চাবি বের করে দরজা খুলে। ড্রয়িং রুমের আলো নেভানো দেখে কপালের ভাঁজ দ্বিগুণ হলো। সচরাচর এই সময় আসা নিশাকে ড্রয়িং রুমেই পায়, আজকে গেল কোথায়? ক্লান্ত পা ফেলে এগিয়ে গেল নিজের রুমে। রুমে প্রবেশ করেও নিশাতের টিকিটাও পাওয়া গেল না। সাইফ বারান্দায় এগিয়ে যেতেই দেখা মিলল তার অর্ধাঙ্গিনীর। সিঙ্গেল সোফায় মাথা নিচু করে দুহাতে মাথা চেপে ধরে রেখেছে। সাইফ কিঞ্চিত চিন্তিত হলো, ক্ষীণ স্বরে ডাকল, নিশু। না নড়ল না মেয়েটা, যেন গভীর কোনো ধ্যানমগ্ন হয়েছে। সাইফ কপাল কুঁচকে নিশাতের কাঁধে হাত রেখে আলতো ধাক্কা মেরে ডাকল, এই নিশু, শুনছো? কি হয়েছে? আকস্মিক কারো ডাকে হকচকিয়ে গেল নিশাত, ধরফরিয়ে উঠে বসল। হ্যাঁ, তুমি চলে এসেছো। আলো নিভিয়ে এখানে এভাবে বসে আছো কেন? নিশাত কিছু বলল না। বেশ কিছুক্ষণ ঝিমিয়ে বসে রইল, তারপর মুঠোবদ্ধ হাতটা মুঠো খুলে তুলে ধরে সাইফের সামনে। সাইফ ললাটে ভাঁজ করে তাকালো নিশাতের হাতের দিকে। একটা প্রেগনেন্সির কিট। সেখানে পূর্ণ নজর পড়তেই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল সাইফ। শরীরে ঝংকার দিয়ে উঠল তার, তার চোখকে বিশ্বাস হচ্ছে না সে কি সত্যি দেখছে। ঘন ঘন আখি পল্লব ঝাপটে তাকালো সেই কিটের দিকে, না দুটো লাল দাগ স্পষ্ট। সাইফ যেন থমকে দিল। কদিন ধরে শরীরটা কেমন কেমন লাগছিল। নতুন প্রজেক্ট নিয়ে ব্যস্ত ছিলে তাই তোমাকে বলা হয়নি। আপুর কাছে বলেছিলাম, সে বলল টেস্ট করে দেখতে। কলেজ থেকে আসার সময় কিট নিয়ে এসেছিলাম। পরীক্ষায় পজিটিভ এলো। এখন কি করব সাইফ? সাইফ বুঝল না মেয়েটার কথা। এখন কি করব মানে কি বোঝাচ্ছে? তার নজর এখনো প্রেগনেন্সি কিটের উপরে। নিশাত মৃদু স্বরে বলে ওঠে, বেবিটা আবারস। নিশাত তত। নিশাতের পুরো কথাটা শোনার সাহস হলো না সাইফের। বুলি শেষ করার পূর্বেই চিৎকার করে উঠল সে। চমকে উঠে নিশাত, বাবা হবে শুনে যতটা না বিস্ময় হয়েছে, তার চেয়েও বেশি কষ্ট পাচ্ছে নিশাতের ওই নিষ্ঠুর কথাটায়। ক্রোধে সাইফ মেয়েটির চোয়াল চেপে ধরল। রাগে রিরি করে গর্জে ওঠে বলল, তোর সাহস হলো কি করে আমার সন্তানকে হত্যা করার কথা পরিকল্পনা করার? এত বড় সাহস, এত আস্পর্ধা কোথায় পেলি তুই? আতঙ্কিত চোখে তাকায় নিশাত। সাইফকে এত রেগে যেতে কখনো দেখিনি সে। তার চোখ ফেটে যেন আগুন ঝরছে। সাইফের হাতের চাপে মনে হচ্ছে দাঁতের সাথে গালের চামড়া গেঁথে যাচ্ছে। তীব্র ব্যথায় ককিয়ে উঠল নিশাত, ফুপিয়ে উঠে সাইফকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলে, আহ লাগছে সাইফ, প্লিজ ছেড়ে দাও। সাইফ ছাড়ল না। হিংস্র চোখে তাকিয়ে হিসহিসিয়ে বলল, আমার সন্তানকে হত্যা করে আমাকে বাবার ডাক শোনার থেকে বঞ্চিত করে কাকে নিয়ে বাঁচতে চেয়েছিস তুই? তুমি ভুল বুঝছো সাইফ, আমার কথাটা শোনো। সাইফ শুনল না। মেয়েটিকে ধাক্কা মারার মতো ফেলে দিয়ে গটগট করে চলে গেল রুমের দিকে। নিশাত ছুটে গিয়ে পেছনে থেকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল, তুমি ভুল বুঝছো আমাকে। আমি আসলে বুঝতে পারছি না কি করব, কিভাবে কি করব। নিজেকে সামলে সাইফ চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল জায়গায়। তার বুক কাঁপছে। নিশাত কাঁদতে কাঁদতে বলল, এই মুহূর্তে বাচ্চা নিয়ে কিভাবে কি করব? তাই কেমন মা তুই? নিজের অনাগত সন্তানকে হত্যা করার পরিকল্পনা করিস? তোকে ভালোবাসি আমি। আচ্ছা, এই কথা বলতে কলিজা কাঁপেনি তোর? নিশাত হু হু করে কেঁদে ফেলল। প্রতিটি মেয়েরই স্বপ্ন মা হওয়া। আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। আমি তোমায় দ্বিতীয় বর্ষে পদার্পণ করেছি। আমাদের স্বপ্ন পূরণের কথা ভেবে বলছিলাম কথাটা, এই মুহূর্তে বাচ্চা নিয়ে কিভাবে কি করব? কিসের স্বপ্ন পূরণের কথা বলছিস? সন্তানের চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে? আমি কি মরে গেছি? এই এতিমের জীবনে সন্তান রূপে আমার মা বাবাকে নেয়ামত হিসেবে পাঠাতে চাইছেন আল্লাহ পাক। আর তুই আমাকে এতিম করেই রাখতে চাইছিস? কেমন করে যেন হাসল সাইফ, কষ্ট স্পষ্ট সেই হাসির মাঝে। এতিম শব্দটা নাড়িয়ে দিল মেয়েটির বুক। নিশাত কান্নায় ভেঙে পড়ে ভাঙ্গা স্বরে বলে ওঠে, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। বিশ্বাস করো আমি তোমাকে কষ্ট দিতে চাইনি।
আমরা কি ওকে সেধে এনেছি? ওর আসার সময় হয়েছে। তাই আল্লাহ নেয়ামত হিসেবে আমাদের এই ছোট্ট সংসারে ওকে পাঠাচ্ছেন। একে উপেক্ষা করা, হত্যা করার কোনো রাইট আমাদের নেই। তুমি শুধু মনোবল হারিয়ে ফেলো না। বাকি সব কিছু আমি সামলে নিব। ওটির সামনে দাঁড়িয়ে রয়েছে তাজিন, যারা, রুজিনা বেগম, তাবিয়া জাকি, ওটির ভেতরে সন্তান জন্ম দেওয়ার যুদ্ধে লড়াই করছে তাহিরা। তাইসির সকাল সকাল একটি ইম্পর্ট্যান্ট কাজে গিয়েছে অলবেনিতে। অবশ্য সে যেতে চায়নি, বারবার ফোন আসায় তাহিরা জোর করে পাঠিয়ে দিয়েছে। দুপুরের দিকে আকস্মিক লেভার পেইন উঠেছে তাহিরার। হন্তদন্ত হয়ে হসপিটালে উপস্থিত হলো তাইসির, অতিরিক্ত গম্ভীর থমথমে মুখশ্রী। তাবিয়া জাকি ঠিক খুঁজে পেল ছেলের গম্ভীর মুখশ্রীর মধ্যেও অস্থিরতা। তখনই ওটি থেকে বেরিয়ে এলো একজন মহিলা ডক্টর। তাইসির সরাসরি এগিয়ে গেল তার কাছে, থমথমে গলায় ইংরেজিতে জিজ্ঞেস করল, আমার ওয়াইফের কন্ডিশন কি? বাচ্চার কন্ডিশন ঠিক আছে, বাট ভীষণ উইক, ভয় পাচ্ছে সে, মনোবল হারিয়ে ফেলছে পেশেন্ট। ডক্টরের ইংরেজি কথার পিছনে তাইসির পুনরায় বলল, আমি থাকতে চাই আমার ওয়াইফের সঙ্গে, আই থিঙ্ক সে সাহস পাবে। ডক্টর সঙ্গে সঙ্গেই হাসি মুখে বললেন, শিওর কামিং। তাবিয়া জাকি ছেলের কাঁধে হাত রেখে ভরসা দিল, রিল্যাক্স সাফি, সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আমার স্ত্রী সন্তানের জন্য দোয়া করো মম, আমি ওদের দুজনকেই সুস্থ চাই। তাইসির এগিয়ে গেল ওটির ভেতরে। রুজিনা বেগম মুখে আঁচল গুজে কাঁদছেন, তাবিয়া জাকি গিয়ে বসল তার কাছে। শুভ্র বেডে শুয়ে আছে তাহিরা, তীব্র ব্যথায় গলা কাটা মুরগির মতো ধরফর করছে। ঘামে ভিজে চুপচুপে হয়ে আছে, তীব্র ব্যথায় মেয়েটির চোখ মুখ লাল থকথকে হয়ে আছে। তাহিরাকে এই অবস্থায় দেখে তাইসিরের বুকের ভেতর ব্যথা অনুভব হচ্ছে। সেই ধীর পায়ে এগিয়ে গেল তাহিরার নিকটে, আলতো করে মেয়েটির মাথায় চুমু খেল। তাহিরা ঠিকই অনুভব করল তার মির্জা সাহেবকে। মেয়েটি তাইসিরের হাত বুকে চেপে ধরে হাউমাউ করে কেঁদে ফেলল। আমি আর সহ্য করতে পারছি না মির্জা সাহেব, মরে যাব আমি। মনে হয় আমি আর আপনাকে সন্তানের মুখ দেখতে পারবো না। হুশ, কিছু হবে না সুইটহার্ট। আমি এসে গেছি না। তাহিরার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে, হু হু করে কেঁদে উঠল তাহিরা। আমি এই যন্ত্রণা সহ্য করতে পারছি না মির্জা সাহেব। মরে যাচ্ছি আমি। আমি মরে গেলে আমাকে ক্ষমা করে দিয়েন। উপরে নদীর জলের মতো শান্ত থাকলেও ভেতরে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ধ্বংস তাইসির। তাহিরার এই কষ্ট সহ্য করতে পারছে না সে। তারপর আবার মেয়েটির এমন কথায় তার কলিজায় কম্পন সৃষ্টি হয়েছে। চাপা ধমক দিল তাইসির, অলক্ষণী কথা কেন বলছো স্টুপিড? আমি তোমাকে ছাড়া থাকতে পারি না, তুমি জানো না? তোমাকে ছাড়া আমার অস্তিত্ব থাকবে না, জীবনটা হবে অর্থহীন। তোমাকে ছাড়া আমার চলবে না। একটু সহ্য করো সুইটহার্ট, একটু পরেই তাকে ছুতে পারবে, দেখতে পারবে। তাহিরা চোখ বন্ধ করে ফেলল, নিজেকে ধাতস্থ করতে চাইল, সাহস সঞ্চয় করতে চাইল। নিজের জীবন উৎসর্গ করে হলেও তার মির্জা সাহেবকে সন্তানের মুখ দেখতে চায় সে। কিন্তু বললেই কি হয়ে যায়? মা হওয়াটা কি এতই সোজা? মা শব্দটি যতটা ছোট, মা হওয়াটা ততটাই কঠিন। জীবন মৃত্যুর লড়াই করে যাচ্ছে তাহিরা, তাইসিরের মনে হচ্ছে তার কলিজা ছিঁড়ে বেরিয়ে আসতে চাইছে। এত কষ্ট মা হতে, সেটা প্রিয়তমা স্ত্রীকে না দেখলে এতটা গভীরভাবে অনুভব করতে পারত না। তাহিরার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, এক পর্যায়ে খিঁচুনি উঠে যায় মেয়েটির। বিচলিত হয়ে পড়ে তাইসির, তাহিরার গালে আলতো চাপড় মেরে কম্পিত গলায় ডাকল, সুইটহার্ট, চোখ খুলো, তাকাও আমার দিকে। এবার কিন্তু আমি ভয় পাচ্ছি, তোমাকে হারানোর ভয়। প্লিজ রেসপন্স করো সুইটহার্ট। ডক্টর জরুরি ওকে সিজারিয়ান ডেলিভারি করান, কোনো দরকার নেই নর্মাল ডেলিভারির। রিল্যাক্স মিস্টার সাফান, মা হওয়াটা এতটাও সহজ নয়। নর্মাল ডেলিভারিতে শুধু এখন কষ্ট, কিন্তু সিজারিয়ান করলে তাকে সারা জীবন সেটা সাফার করতে হবে। তাছাড়া বেবির পজিশন কাছেই, আপনি প্লিজ একটু শক্ত হন। তাহিরা জ্ঞান হারায়নি, কান সজাগ আছে, দরুন তাইসিরের অস্থির কণ্ঠস্বর তার কর্ণে পৌঁছিয়েছে। নিভু নিভু চোখ খুলে তাকালো তার অগ্নি পুরুষের দিকে, ওই ধূসর তীক্ষ্ণ দৃষ্টিতে এই প্রথম দেখল অসহায়ত্ব। গম্ভীর মুখে কেমন অস্থিরতার ছাপ। লোকটি তাকে হারানোর ভয় পাচ্ছে।
সে কাপা কাপা হাত বাড়িয়ে দিল তাইসিরের দাড়ি যুক্ত মুখশ্রীতে। নিস্তেজ গলায় বলল, আমি ঠিক আছি, আপনি আমার কাছে থাকুন, আপনি কাছে থাকলে আমি সব কষ্ট সব যন্ত্রণা সহ্য করতে পারবো। তাইসির মেয়েটির মুখের দিকে তাকিয়ে রইল। কলিজা কাঁপছে তার, তাণ্ডবে ধ্বংস হয়ে যাচ্ছে সে। এই বকা বেকুব নারীর মধ্যেই যে তার প্রাণভোমরা। কতটা কষ্ট করে একজন মা সন্তানের মুখ থেকে মা ডাক শোনে। সন্তানের মুখ দেখার জন্য, একজন পুরুষকে বাবার ডাক শোনানোর জন্য একজন নারীকে কতটা যন্ত্রণা সহ্য করতে হয় তার নিজের স্ত্রীকে না দেখলে জানতে পারত না। সেই কষ্টটার একটু ভাগ যদি সে নিতে পারত। মেয়েটির কষ্ট সহ্য হচ্ছে না তার। মনে মনে নিজেকেই দোষারোপ করছে কেন মেয়েটির কথা শুনল সে। তাহিরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। তীব্র যন্ত্রণায় ছটফট করছে। চোয়াল শক্ত করে নিজের হাত কামড়ে ধরে, কষ্ট থেকে নিবারণ পেতে। তাইসির আলতো চুমু খেলো মেয়েটির কপালে, তারপর মেয়েটির মুখ থেকে তার হাতটি সরিয়ে দিয়ে নিজের একটি হাত দিল। মেয়েটি তাইসিরের হাত কামড়ে ধরে নিজের যন্ত্রণা থেকে মুক্তি পেতে চাইছে। তাহিরার দত্তের ধারে তাইসিরের হাত কেটে চিকন সূক্ষ্ম রক্তের ফ্লোরা বেরিয়ে এলো, তাইসিরের সেই দিকে হুঁশ নেই। সে দেখছে তার অস্তিত্ব, তার অংশকে পৃথিবীতে আনতে তার ভীতু নারী কতটা সহ্য করছো, কেমন সাহসী হয়ে উঠছে। প্রায় 1.5-2 ঘন্টার যন্ত্রণা অবসান ঘটল সদ্য জন্ম নেয়া বাচ্চার কান্নায়। থমকালো তাইসির, সদ্য জন্ম নেওয়া বাচ্চার চিকন কান্নার সুর নাড়িয়ে দিলে তাকে। ডক্টররা রক্তমাখা ছোট্ট বাচ্চাটিকে তোয়ালে জড়িয়ে বাড়িয়ে দিল তাইসিরের দিকে। শক্তপোক্ত হাত সহ পুরো শরীরটা থরথর করে কাঁপছে তাইসিরে। মরুভূমির ন্যায় শুকিয়ে গেছে তার গলা। তাহিরার এই কঠিন যুদ্ধে সে বাকরুদ্ধ, বাক্যে হারা। কম্পিত দুহাত বাড়িয়ে দিল তাইসির। সেই ছোট্ট দেহটি নিজের বলিষ্ঠ হাতে তুলে নিতেই থমকালো তাইসির। বক্ষ ছুঁয়ে বয়ে গেল শীতল অনুভূতি। শক্তপোক্ত হাতখানা কেমন থরথর করে কাঁপছে। এ কেমন অনুভূতি? বুদ্ধিদীপ্ত চোখ জোড়া নবজাতকের দিকে। কি থকথকে রক্তিম সফেদ ত্বক। রক্তজ্বার ন্যায় লাল ঠোঁট। হাতে তুলে নবজাতকের কোমল গালে ঠোঁট ছোঁয়াল সে। আবেগে চোখ বন্ধ করে ফেলল তাইসির। এটা তার রক্ত, তার অস্তিত্ব। ছোট্ট বাচ্চাটিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে চোখ ঘুরিয়ে চাইল বিছানায় জ্ঞান হারিয়ে পড়ে থাকা তার ভীতু নারীর দিকে। আকস্মিক তাইসিরের চোখ টলমল করে উঠল, বুকের ভেতর চিনচিনে ব্যথায় জর্জরিত হলো বক্ষস্থল। বুকের সাথে ছোট্ট বাচ্চাটিকে আগলে রেখে, মেয়েটির ফ্যাকাশে নিস্তেজ মুখশ্রীতে এঁটে দিল অজস্র চুমু। তাহিরাকে ফিট করাচ্ছে কেবিনে দেবার জন্য। তাইসির প্রিয়তমার কপালে চুমু এঁকে দিয়ে বাচ্চাটি নিয়ে বাহিরে বেরিয়ে এলো। বাহিরে সবাই যেন তার অপেক্ষায় ছিল, সবাই ছুটে গেল তাইসিরের কাছে। মম, দেখো আমার ছেলে। দেখেছো কত ছোট্ট হয়েছে, আমার হাতের ফাঁক দিয়ে পড়ে যাবে মনে হচ্ছে। ছেলের কথায় হাসে তাবিয়া জাকি। রুজিনা বেগম ভেজা চোখে তাকিয়ে জিজ্ঞেস করল, আমার তাহু কেমন আছে বাবা? আলহামদুলিল্লাহ, আম্মু ভালো আছে। একটু পরেই দেখতে পারবেন, ততক্ষণে নাতি দেখুন। সবার আগেই বাচ্চাটি কেড়ে নিল যারা। বাবু দেখার ইতিমধ্যে গ্রুপ কলে জয়েন হয়েছে মির্জা বাড়ির সদস্যরা আর নিশাত। নিশাতের 5 মাস চলছে। তাজিন হাত বাড়িয়ে আলতো ছুঁয়ে দিল শিশুটিকে। আবার হয়ে বলল, একদম ভাইয়ের কার্বন কপি, তাই না জান? হ্যাঁ, ভাইয়ের মতোই সব হয়েছে, কিন্তু চোখ দুটো তাহিরার মতো খুব শান্ত। তাজিন তাকালো যারার দিকে। জান, এবার আমারও একটা বাবু নেই, এখন তো কোনো সমস্যা নেই। তোমার লেখাপড়া, আমার লেখাপড়া শেষ, তাহলে এখানেও কেন বাধা দিচ্ছ? যারা থাজিনের একটি হাত নিয়ে নিজের পেটের ওপর রাখল। লাজুক হেসে বলল, আপনার ছোটবেলার স্বপ্ন পূরণ হতে চলেছে, আপনাকে বাবা ডাকার জন্য কেউ আসছে। চমকে উঠে তাজিন। সত্যি? হুম। কমাস। যারা লাজুক হাসে। 2 মাস, আম্মুও জানে। ডিএনএ আমার আর আমি জানি সবার পরে। তাজিন ভ্রু কুঁচকে বলে, তুমি তো পিল নিতে হলো কি করে? ওগুলো তো 3 মাস আগে থেকেই বন্ধ করে দিয়েছি। আপনার ছোটবেলার স্বপ্ন পূরণ করার জন্য। তাহিরাকে কেবিনে দেবার পর প্রথমেই গেল তাইসির। যতক্ষণ না পর্যন্ত তার বেকুব নারীর সাথে কথা বলতে পারবে সে শান্তি পাবে না। চোখ বন্ধ করে শুয়ে রয়েছে তাহিরা। মলিন মুখে তাকিয়েই রইল তাইসির। গালে আলতো হাত বাড়িয়ে মৃদু স্বরে ডাকল, সুইট হার্ট।
বেশ কিছুক্ষণ পরে নিভু নিভু চোখ খুলে তাকালো মেয়েটি। তাইসিরকে দেখেই চোখের কোণে গড়িয়ে পড়ে অশ্রু রাশি। কম্পিত হাত বাড়িয়ে দিল তাইসিরের দিকে, তাইসির হাতটি মুঠোয় চেপে নিজের গালে চেপে ধরল। তার কলিজাটা বোধহয় শান্তি লাগছে এখন। তাহিরা টলমলে চোখে তাকিয়ে নিভু নিভু গলায় বলল, আমি ভেবেছিলাম আপনাকে আর দেখতে পারবো না। মরে যা। বাকি বুলি শেষ করার পূর্বেই মেয়েটির ঠোঁট বন্ধ করে দিল তাইসির। পুরুষালী ঠোঁটের ভাঁজ আবদ্ধ করল দুজোড়া ওষ্ঠপুট। প্রগাঢ় চুম্বন এঁকে দিল মেয়েটির ওষ্ঠদ্বয়। এতক্ষণ শুধু ছটফট করছে সে, তার মানসিক শান্তির প্রয়োজন। তাহিরা বাধা দেয় না, নীরবে অনুভব করতে লাগলো তার অগ্নি পুরুষের স্পর্শ। এই বেকুব মেয়েটার মধ্যে কি আছে? তাইসিরের মতো একটা শক্তপোক্ত পুরুষ ফুরবল হয়ে পড়ে। মেয়েটির কাছে গেলেই সব অস্থিরতা ক্লান্তি দূর করে যায়। কপালে কপাল ঠেকিয়ে দুজনেই জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। তাইসির কণ্ঠে অসহায়ত্ব ঢেলে বলে, আর কোনো দিন এ ধরনের কথা বলবে না সুইটহার্ট। তুমি ছাড়া আমি অসম্পূর্ণ, মূল্যহীন। বেঁচে থাকার আর কোনো স্বাদ থাকবে না। তাহিরা নিজের গালে উষ্ণ জলের অস্তিত্ব অনুভব করতেই চমকায় থমকায় উঠে। নিজের থেকে সরিয়ে ফেলতে চায়, তবে তাইসির সরে না। তাইসিরের চোখে পানি। এটা বিশ্বাস করার যোগ্য? তাইসিরের মতো একটা শক্তপোক্ত পুরুষ চোখের জল ফেলছে সামান্য একটি মেয়েকে হারিয়ে ফেলার ভয়। তাইসির জীবনে কোনো কেঁদেছে কি কে জানে। আজ পর্যন্ত কেউ দেখেনি ওই নিষ্ঠুর চোখে জল। তাহিরা অস্থির কণ্ঠে বলল, মির্জা সাহেব, প্লিজ আমার দিকে তাকান, আমি কষ্ট পাচ্ছি। তাইসির মেয়েটির চোখে চোখ রাখে। জলে টইটুম্বর তাইসিরের গভীর চোখ জোড়া। তাহিরা তাইসিরে মাথায় আলতো টানে নিজের অতি নিকটে আনল। গভীরভাবে ঠোঁট ছুঁয়ে দিল তাইসিরের চোখের পাতায়। আবেগে চোখ বন্ধ করে ফেলল তাইসির। এই প্রথম তাহিরা নিজে থেকে তাকে স্পর্শ করল। একে একে পুরো মুখশ্রীতে ঠোঁট ছুঁয়ে দিল। তাইসিরের শিরোদাঁড়া বেয়ে গড়িয়ে পড়ে কলকলে হিমেল স্রোত। তাহিরা নিভু নিভু গলায় নাটকীয় ভঙ্গিতে বলল, তাইসির সাফান মির্জার চোখে পানি, লোকে দেখলে বদনাম হবে যে। তাইসির হাসে, আমাদের বাবু কোথায় মির্জা সাহেব? পাশেই তোয়ালে পেঁচিয়ে রাখা ছোট শিশুটি তাহিরার কোলে তুলে দিল তাইসির। শিশুটির কপালে চুমু এঁকে দিয়ে বলল, আমাদের ছেলে রওশন্তিয়ান। আমি রেখেছি, রাগ করেছ? তাহিরা নবজাতকের মুখে অজস্র চুমু খেলো, ছোট্ট দেহটাকে বুকের সাথে লেপ্টে ধরে ডুকরে কেঁদে ওঠে। কম্পিত গলায় বলল, উহু, খুব সুন্দর নাম। তবে পরবর্তী বাবুর নাম আমি রাখবো, ঠিক আছে? না হব কিচ্ছু ঠিক নেই, কোনো দরকার নেই আর বাবুর। তাহিরা মুচকি হেসে বলে, কে যেন বলেছিল প্রতিবছর একটা করে বাচ্চা আমার কোলে দিবে। তাইসির অসহায় মুখবিবর করে বলে, আর কখনো বেবি নেয়ার কথা বলবে না সুইটহার্ট। আর বাচ্চা চাই না, শিক্ষা হয়ে গেছে আমার। তোমাকে হারানোর ভয় নিয়ে আমি বাঁচতে পারবো না। তাহিরা ডাগর ডাগর আঁখি পল্লব মেলে তাকিয়ে রইল বাবুটির দিকে। বড্ড আফসোস করে বলল, পেটে ধরলাম আমি, কষ্ট করলাম ও আমি, আর দেখুন হয়েছে আপনার মতো। এটা কি অন্যায় নয়? তাইসির স্ত্রী সন্তান জড়িয়ে ধরে চুমু খায়। আমার জীবনটাকে পরিপূর্ণ করার জন্য অসংখ্য ধন্যবাদ সুইটহার্ট। এভাবেই আমার হয়ে থেকে যাওয়া মৃত্যু। ওই চাঁদ ছাড়া যেমন আকাশ শূন্য, তেমনি তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ। তুমি যতটা জানো তার থেকেও বেশি ভালোবাসি তোমায়, আই লাভ ইউ। আপনাকেও ধন্যবাদ নিষ্ঠুর পাষণ্ড স্বামী, আমার জীবনে জোর করে ঢুকে পড়ার জন্য। আমার জীবনের প্রতিটি মুহূর্তে আপনাকে চাই। হাজার ভিড়ের মাঝে আমি আপনাকেই চাই। আমিও ভীষণ ভালোবাসি আমার বক্ষপিঞ্জরে অগ্নিপুরুষকে। পাপা পাপা কোলে। লিভিং রুমে সোফায় বসে পায়ে বুট পড়ছিল তাইসির। 5 বছরের ছোট্ট তিয়ান পাপা পাপা জপতে জপতে সিঁড়ি বেয়ে নামছে। তাইসির বুট পরা রেখেই তড়িঘড়ি করে ছেলেকে গিয়ে কোলে তুলে নিল। তার বুকটা ধরফর ধরফর করছে, এভাবে ছুটে এসেছে যদি পড়ে যেত। চোয়াল শক্ত হয়ে এলো তার। নির্বোধ বুটাকে কতবার বলেছে ছেলের দিকে খেয়াল রাখতে। করেটা কি মেয়েটি? তাইসির খুবই মমতাম বুকে আগলে ধরে ছেলেকে। এটা তার অংশ, তার প্রাণ। এই ছোট্ট বাচ্চাটির শরীরে বইছে তারই রক্ত। ছেলেকে বুকে জড়িয়ে গম্ভীর গলায় বলল, পাপা না তোমাকে বারণ করছে একা একা সিঁড়ি বেয়ে ওঠা নামা করতে? তিয়ান মাথা নুয়ে বলল, সরেই পাপা। তাইসির ছেলের কপালে চুমু খেলে বলে,
আর কখনো একা নামবে না সোনা, তুমি ব্যথা পেলে পাপা দুঃখ পাবে। ছোট্ট তিয়ান গভীর চিন্তায় পড়ে গেল। সে ব্যথা পেলে পাপা কিভাবে দুঃখ পাবে? বুঝল না বেচারা। অবাক গলাতেই বলল, আমি ব্যথা পেলে তুমি কিভাবে দুঃখ পাবে পাপা? তাইসির নিজের বুকের ডান পাশে তর্জনী দিয়ে ইশারা করে বলল, কারণ তুমি আমার এখানে থাকো, আমার শরীরের অংশ। তাহলে তোমার ব্যথায় আমি কেন দুঃখ পাব না? ছোট্ট তিয়ান পাপার এত ভারী কথা বুঝল না, আর না বুঝতে গেল। সে তো বেশ চিন্তায় ডুবে গেল। ছোট্ট তিয়ান বড্ড কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, আমি এখানে থাকলে এই পাশে কে থাকে পাপা? পাপার বুকের ডান পাশে সে থাকলে বাম পাশে কে থাকবে? তাইসিরের বুকের বাম পাশে ছোট হাতটি রেখে বলে ওঠে তিয়ান। তাইসির ছেলের কপালে চুমু খেয়ে বলে, এখানে তোমার মাম্মা থাকে। মাম্মাম তো অনেক বড়, এখানে কিভাবে থাকে? তিয়ানের কথায় তাইসির মুচকি হেসে ছেলেকে সোফায় বসিয়ে দিয়ে বলল, আমার কাছে তোমার মাম্মা তোমার মতোই ছোট। পাপাকে আর কিছু বলতে না দিয়ে তিয়ান ফট করে বলে ওঠে, তাহলে তুমি মাম্মাকে এত বকো কেন? আমার মতো করে আদর করো না কেন? ভালোবাসো না কেন? হকচকিয়ে গেল তাইসির, চুপসে গেল তার মুখখানা। এই পুচকোটাকে কে বুঝাবে তার মাম্মামকে সে কতটা ভালোবাসে? জান কলিজা ফুসফুস সব উজাড় করে ভালোবাসে তার মাম্মাকে। তার মাম্মাকে ভালো না বাসলে সে আসলো কোথা থেকে? ছেলের হাতে খেলনা দিয়ে গম্ভীর গলায় সুধাল, এখানে বসে থাকো বাবা, আমি দেখে আসি তোমার মাম্মাম রেডি হয়েছে কিনা। তিয়ান হাতে খেলনা নিয়ে ভদ্র বাদশার ন্যায় বসে রইল, বয়স তুলনায় খুবই ম্যাচিউর তিয়ান। বাবার মতোই স্বল্পভাষী, গম্ভীর গম্ভীর টাইপ। এর চাল চলনি বলে দিচ্ছে বড় হলে একদম বাপকা বেটা হবে। তাইসির গম্ভীর পদক্ষেপে এগিয়ে গেল রুমের দিকে। বেকুব মেয়েটিকে দুটো ধমক দেওয়ার জন্য তৈরি হলো। বেকুব মেয়েটিকে কতবার বলেছে ছেলেকে একা সিঁড়িতে না ছাড়তে, তবুও তার হুঁশ থাকে না কেন? তাইসির রুমের দরজার সামনে আসতেই থমকে দাঁড়ালো। চোখে মুখের গম্ভীরতা পালিয়ে ভর করল একরাশ মুগ্ধতা। ড্রেসিং টেবিলের সামনে শাড়ির কুচি হাতে দাঁড়িয়ে তাহিরা। একটি একটি কুচির ভাঁজ ঠিক করতে ব্যস্ত মেয়েটি। তাইসির তাকিয়ে রইল প্রেয়সীর পানে। বিয়ের এত বছর পরেও মেয়েটির জন্য তার হৃদয়ে ভালোবাসা বাড়ল বই কমল না। বরং আরো ভয়ঙ্কর আসক্তিতে জড়িয়ে গেছে সে। তাইসিরের তীক্ষ্ণ দৃষ্টি মেয়েটির শরীরের ভাঁজে ভাঁজে। দিন দিন বৃদ্ধি পাচ্ছে মেয়েটির সৌন্দর্য। আগের চাপা রংটাও যেন পালিয়ে গেছে কোথাও, অনেকটাই ফর্সা হয়ে গেছে মেয়েটির মসৃণ ত্বক। শরীরের গঠনেরও এসেছে অনেক পরিবর্তন। ঠোঁট কামড়ে হাসল তাইসির, তার স্পেশাল ডোজের পাওয়ারে তার ছোট্ট বউটা কেমন বড় হয়ে উঠল। মির্জা সাফান কি পাগল টাগল হয়ে গেল নাকি? একা একাই হাসছে যে। তাহিরা ড্রেসিং আয়নায় দৃষ্টিপাত করে, চোখে কাজল পড়তে পড়তে ব্যঙ্গ গলায় বলে উঠল কথাটি। তাইসির এক পা দুপা করে গিয়ে দাঁড়ালো মেয়েটির গা ঘেঁষে, মেয়েটির পিঠ বুকে ঠেকিয়ে কোমর জড়িয়ে কাছে টেনে নিল। বরাবরের মতোই মৃদু কেঁপে ওঠে তাহিরা। তাইসির মেয়েটির কানের ললিতে হালকা বাইট করে হাক্কিস্বরে বলে ওঠে, পাগল তো আমি প্রতিনিয়তই হচ্ছি সুইটহার্ট। তোমার নতুন নতুন রূপে। দুঃখিত ভাই, পাগলের কোনো দায়ভার নিতে পারবো না আমি। চোখ কুঁচকে এলো তাইসিরের, তাহিরার মুখে দুষ্ট হাসির ঝিলি। তাইসির বাঁকা হেসে বলে, দায় নিতে কে বলেছে? ভার নিলেই ধন্য। ব্যাস চুপসে গেল তাহিরা। বদলোকটির সাথে সে কোনো কালেই পারে না। তাইসির মেয়েটির ফুলিয়ে রাখা গালে চুমু খেয়ে বলে, রাগ করলে নাকি? রাগ করে না যান। তোমাকে আমি কত ভালোবাসি। কচু বাসেন, সব বেডে নেয়ার ধান্দা। সবই বুঝি আমি। নিজেকে ছাড়াতে ছাড়াতে বলে উঠল তাহিরা, তাইসির শব্দ করে হেসে ফেলল। আরে হো বাহ! শালা বুতো দেখছি পাইক্কা গেছে। সবই আপনার কৃপা। আমার মতো এত ভোলাভালা একজন মানুষের নামে এত বড় বদনাম। এই সুখ কোথায় রাখি বলতো? আপনার পীড়িতের আলাপ রাখুন মশাই, ফ্লাইটের সময় যে হয়ে এসেছে খেয়াল আছে। তাইসিরের হুঁশ ফিরে এলো। তীক্ষ্ণ শীতল দৃষ্টি বোলালো হাতের ঘড়িটিতে। তাদের ফ্লাইটের টাইম হয়ে এসেছে, মেয়েটির কাছে এলে আর কোনো হুঁশ থাকে না তার। বড় বড় দুটো লাকেজ দেখে কপাল গোটালো তাইসির। এত বড় লাকেজে কি নিয়েছো? দেখে তো মনে হচ্ছে আজ তো আমেরিকাটাকেই গিলে ফেলেছে এরা। আমতা আমতা করে তাহিরা।
সবার জন্য গিফট নিয়েছি, কত বছর পরে দেশে যাচ্ছি আর গিফট নিব না তা হয় নাকি। দীর্ঘ 6 বছর পরে দেশের মাটিতে পা ফেলল তাহিরা। আহ কি শান্তি! আবারও সেই ধুলো মাটির গন্ধ। মানুষ যতই বিদেশে ঘাঁটি গাড়ুক না কেন, মনে নিজের দেশের জন্য একটা সফট কর্নার থেকেই যায়। তাইসিরের কোলে তিয়ান, অন্য হাতের মুঠোয় তাহিরার কোমল হাত। তিয়ান চক্ষু ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে সবকিছু, চোখে তার কৌতূহল। এই প্রথম বাংলাদেশে এসেছে সে। তাবিয়া জাকি রুজিনা বেগম তিয়ানের জন্মের 2 মাস পরেই ফিরে এসেছে দেশে। মির্জা বাড়ির প্রথম নাতি তিয়ান, কামরুজ্জামান মির্জার কলিজা। হাজারো ব্যস্ততা পায়ে ঠেলে দুবার গিয়ে দেখে এসেছে নাতিকে। তাহিরা আসতে চাইলেও তাইসির নিয়ে আসেনি, তিয়ান ছোট্ট, তার ওপর আবার তাহিরার পড়াশোনা। তাই আর আসা হয়নি দেশের মাটিতে। এয়ারপোর্টে আগে থেকেই অপেক্ষারত ছিল মির্জা পরিবার এবং শিকদার পরিবার। ওদের দেখতেই ছুটে গেল সকলে, ছোট্ট তিয়ানকে নিয়ে বেঁধে গেল কারাকারি। তাহিরা বাবাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল, এই 6 বছরে মাকে 4-5 মাসের জন্য পেলেও বাবাকে একবার দেখতে পায়নি। মুমিন শিকদার মেয়ের মাথায় হাত বুলিয়ে আদর করে দিলেন। একে একে সবাই কুশল বিনিময় হতে লাগল। তাহিরার নজর পড়ল নিশাতের দিকে, যে কিনা তার দিকে তাকিয়ে হাসছে, অমনি হামলে পড়ল তাহিরা। দূরে থেকেও তাদের বন্ধুত্বে ট্যাগবিন্দু ও ভাটা পড়েনি, বরং আরও মজবুত হয়েছে। পাশেই সাইফ দাঁড়িয়ে আছে, কোলে 4.5 বছরের ছোট্ট একটি মেয়ে বাবু। তাহিরা কোলে নিয়ে চুমু খেল। আরও একটি ছোট্ট সদস্য আছে, তাকেও কোলে তুলে নিল তাহিরা, তাজিন আর যারার মেয়ে তারা। তাহিরা আকাশ সমান সুখ অনুভব করে, আপন মানুষগুলো আবার একসাথে। এই 6 বছরে পাল্টে গেছে অনেক কিছুই। আয়ান বিয়ে করেছে আরও 2 বছর আগে, তার স্ত্রী এখন 7 মাসের অন্তঃসত্ত্বা। তাই সে ছাড়া সবাই উপস্থিত এখানে। তার সানিটাও আর সেই ছোট্ট নেই, এবার এইচএসসি পরীক্ষা শেষ করেছে। তাহিরার মনে হচ্ছে সানি তার বড় ভাই, লম্বা চৌড়া, তাকে বুকের কাছে ফেলে গেছে। বাবা মা শ্বশুর শাশুড়ির চুলেও পাকন ধরেছে। নিশাত একজন প্রফেশনাল ডক্টর, যারা ফ্যাশন ডিজাইনার, নিজেদের শোরুমেই নিজের অভিজ্ঞতা প্রকাশ করে। আয়ান বোনের মাথায় হাত বুলিয়ে কুশল বিনিময় করে, তাহিরার মনে হচ্ছে সে অনেক যুগ পার করে এসেছে। এত পরিবর্তন! হ্যাঁ, এটাই জীবন। এভাবেই আমরা ছোট্ট থেকে একটু একটু করে বৃদ্ধ বয়সে চলে আসি। তখন মনে হয় এত কিছু কখন হলো। বাড়ির বড় ছেলে বু নাতি পেয়ে সবাই খুশিতে আটখানা। ছোট্ট তিয়ান ছুটাছুটি করছে দাদাভাই নানাভাইয়ের সাথে। ছোট্ট তিয়ান এতগুলো আপন মানুষ পেয়ে বেজায় খুশি। টেবিল ভর্তি শুধু বাঙালি খাবার, যদিও ওরা ওখানে বসেও বাঙালি খাবার খেয়েছে। নিজের দেশের মতো তো আর টাটকা নয়, কামরুজ্জামান মির্জার আদেশ বাজারের বড় মাছ থেকে শুরু করে তাজা সবজি রানতে। অনেক দিন পর আবার সবাই একসাথে বসে এক টেবিলে খেল। এতদিনে মনে পরিবারটি পরিপূর্ণ হয়েছে। ঢাকা শহরের বুকে এক টুকরো জমি কিনে সেখানেই ছোট্ট দোতলা বাড়ি করেছে সাইফ। সেই ছোট্ট বাড়িটি আজ ঝলমলে কৃত্রিম আলো ছড়িয়ে পড়েছে। বাজছে বিয়ের সানাই। সাইফের সেই ছোট্ট আশাটাও বড় হয়ে গেল, আজ তার বিয়ে। যার জন্য এত তাড়া করে দেশে আসা তাহিরার। নিশাতের করা হুঁশিয়ারি, তাকে আসতেই হবে। শাড়ি কিছু হালকা গহনা পরে রেডি হয়ে ছেলেকে নিয়ে বাড়ির গাড়িতে বেরিয়ে গেল তাহিরা। তাইসির কোনো একটা কাজে গিয়েছে, সেখান থেকেই সোজা চলে যাবে। নিয়ম অনুযায়ী বিয়ের কার্যক্রম শুরু হলো। ছেলে সাইফের অফিসের বসের ছেলে, কোনোভাবে আশাকে বোধহয় দেখছিল। তারপর সরাসরি সাইফের কাছে বিয়ের প্রস্তাব দেয়। সাইফ বিষয়টিকে প্রথমে ইগনোর করছিল, ছেলেটি বারবার রিকোয়েস্ট করার পরে সাইফ খোঁজখবর নেয় এবং ভেবে চিন্তে বিয়েতে সম্মতি দেয়। ফাইনালি আজকে বিয়ে। দেখতে দেখতে কত বড় হয়ে গেল মেয়েটি। এসবি ভাবছিল তাহিরার আকাশ কুসুম ভাবনার মাঝেই কেউ হামলে পড়ল তার বুকে। আকস্মিক এহেন কাণ্ডে ভরকায় থমকায় তাহিরা। কারো ফোপানির আওয়াজে হুঁশ ফিরে এলো মেয়েটির। তার মুখ চিরে বেরিয়ে এলো বিস্ময় কণ্ঠস্বর। আদি। তাহিরার চোখে মুখে বিস্ময়, সেই দিনের পরে আর আদিবার সাথে তার কোনরূপ কথা বা যোগাযোগ হয়নি। তাহিরা প্রথম চেষ্টা করেছিল, তবে পায়নি। তারপর লেখাপড়া, স্বামী, সংসার, সন্তান নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। আদিবা ডুকরে কেঁদে উঠে উগ্র গলায় অনুনয় করে বলতে লাগলো, শরীরে তাহু, আম সরি। বিশ্বাস কর, আমি সেদিন মন থেকে ওসব বলিনি।
আমি তোকে কষ্ট দিতে চাইনি। হঠাৎ করে বিয়ের কথা শুনে নিজেকে সামলাতে পারিনি। তুই আমাকে ক্ষমা করে দে তাহু। তাহিরার চোখ দুটো ছলছল করে উঠল। কষ্ট পেয়েছে, অভিমান করেছে, তবে মনে ধরে রাখেনি তাহিরা। সে তো চেনে তার আদিকে, তাই সে চেয়েও সেটা পুষে রাখতে পারেনি। তাহিরা আদিবার বাহু জড়িয়ে ধরে বলল, শান্ত হ আদি, আমি কিছু মনে ধরে রাখিনি। আমি তো জানি আমার আদি কেমন। আদিবা পুনরায় অপরাধী গলায় শুধাল, আমি সত্যিই লজ্জিত তাহু, বিশ্বাস কর আমি তোকে অপমান করতে চাইনি। সে ছাড়া কাউকে মেনে নিতে পারছিলাম না। নিজের প্রতি ঘৃণা লাগছিল, আমি কিভাবে কষ্ট দিতে পারলাম তোকে। লজ্জায় তোর সাথে কথা বলিনি। আজ যখন খবর পেলাম তুই এসেছিস, আমি নিজেকে ধরে রাখতে পারিনি। তুই আমাকে ক্ষমা করে দিয়েছিস তো তাহু। ধুর পাগলি, আমি কিছু মনে করেনি। এখন বল কেমন আছিস? পুচকে কোথায়? খুবই ভালো আছি। ইমরান খুব ভালো ছেলে, ওর কাছে আমি অনেক সুখে আছি। কথাটা বলতেই হাসি ফুটে উঠল আদিবার ঠোঁটে, একটি প্রশান্তি বয়ে গেল সেই হাসিতে। তাহিরার চোখে এড়ালো না আদির সুখের আভাসটুকু। আদিবা কাউকে ডাকতেই একজন পুরুষ এলো, যার হাতে ধরে রাখা 4-5 বছরের একটি মেয়ে। আর তার কোলে 1-1.5 বছরের ছোট্ট একটি ছেলে। লোকটি আসতেই আদিবা পরিচয় করিয়ে দিল তার স্বামী সন্তানের সাথে। তাহিরা কোলে তুলে নিয়ে আদর করে দিল ছোট্ট বাচ্চাটিকে। অনেকক্ষণ কথা হলো ওদের সাথে। আদিবা স্বামী সন্তান নিয়ে কতটা সুখে আছে তার মুখের হাসি আর তাদের বর্নিং দেখেই বোঝা যাচ্ছে। তাহিরার চোখ জুড়িয়ে গেল আদিবাকে সুখী দেখে। গাড়ির এসি বাহির থেকে আসা মৃদু বাতাসে মন জুড়িয়ে গেল যারার। কোলে লেপ্টে আছে তার ছোট্ট তারা। পাশেই নিজ মনে ড্রাইভিং করে চলেছে তাজিন। হঠাৎ করেই তাকে ধরে বেঁধে গাড়িতে উঠালো, কোথায় যাচ্ছে জিজ্ঞেস করলেও ওর পেল না। কেমন গুন গুন করে গান গাইছে। যারা ভাবছে লোকটি এই রাত দুপুরে পাগল টাগল হয়ে গেল নাকি। কপাল গুটিয়ে তাকালো মেয়েটি, কণ্ঠে ঝাঁঝ নিয়ে বলল, বুড়ো বয়সে ভীমরতিতে ধরেছে নাকি। বলা নেই কওয়া নেই, ধরে নিয়ে এলেন। যাচ্ছিটা কোথায় বলবেন তো নাকি। যারার কথার সাথে সাথেই গাড়িটি ব্রেক কষে। তাজিন মুখবিবর করুণ করে বলে উঠে, আমি বুড়ো হয়ে গেছি এটা তুমি বলতে পারলে জান। মায় 29 বছর বয়স আমার। কোন দিক থেকে বুড়ো মনে হলো। ভেঙচি কাটলো যারা। বুড়ো না ছাই। তাজিন ড্রাইভিং সিট থেকে সরে এসে যারার গা ঘেঁষে বসে ফিসফিস করে বলল, এই বুড়োর প্রেম ভালোবাসার লোডি তো সহ্য করতে পারো না জান। তবে কথা শেষ না হতেই কটমট করে উঠল যারা। চুপ করুন তো বদমাইশ লোক। দিন দিন আপনি আরো বেপরোয়া হয়ে উঠছেন। মেয়ের বাপ হয়েছেন, খেয়াল আছে। বাজে কথা রাখুন, কোথায় নিয়ে যাচ্ছেন এই রাতে। হানিমুনে যাচ্ছি, আমার চাঁদকে আনার প্রসেসিং শুরু করতে হবে। চাঁদ? ব্রুকুচকে এলো মেয়েটির, কৌতূহলী গলায় বলে ওঠে, কিসের হানিমুনে যাচ্ছি? এই চাঁদটা আবার কে? আমার ছেলে চাঁদ, যে পৃথিবীতে আসার জন্য কান্নাকাটি করছে। মাথাটা গেছে নাকি? তাজিন কথা বলল না। যারা দীর্ঘশ্বাস ফেলল। লোকটির পাগলামি দিন দিন বেড়েই চলেছে। পাগলামি কেন করছেন? কালকে আমার একটা শো আছে। তাছাড়া মেয়ের কাপড় চোপড়ের প্রয়োজন পড়লে কি করব? সব ব্যবস্থা করা আছে। সময়টাকে উপভোগ করো। এই সময়টুকু শুধু আমাদের। সব ব্যস্ততা ছাপিয়ে মাঝে মাঝে তোমাকে নিয়ে এভাবেই ছুটে চলবো অজানা পথে। ডাক্তার ম্যাডাম কি বেশি ব্যস্ত? রান্নাঘরে টুকটাক কাজ করছিল নিশাত, সাইফের কথায় জানতে চাইল। কেন? একটু পার্সোনাল চিকিৎসা সেবা লাগতো। মুচকি হাসল নিশাত, কাজ করতে করতেই বলল, সরি স্যার, সময় নেই। সাইফ মেয়েটির কোমর জড়িয়ে ধরল, দুঃখী দুঃখী গলায় সুথাল, ঘরের রুগীর এত অবহেলা কেন? ঘরে যে একটা অসহায় রুগী ডাক্তারের সেবা পাওয়ার জন্য ছটফট করছে, তার জন্য আপনার সময় নেই। এই বৈষম্য কেন? নিশাত সাইফের গলা জড়িয়ে ধরে বলল, আপনি আমার রুগী নন তো, আপনি আমার অসুখ। এমন একটা অসুখ যেটা সেরে গেলে মানুষ বাঁচে না। কে বলেছে আপনার জন্য আমার সময় নেই? আমার জীবনে সবার আগে আপনার স্থান। আপনি আমার ভালোবাসা। তাহলে বাহানা খুঁজো কেন? দুম করে নিঃশ্বাস ফেলে নিশাত। তিতি বড় হচ্ছে, যখন তখন পাগলামি করা বন্ধ করুন মশাই। সাইফ মেয়েটিকে কোলে তুলে নিয়ে এগিয়ে চলল রুমের দিকে। মেয়ে ঘুমিয়েছে, চলো আমরা অন্য রুমে যাই।
রাতের শহরটা একটু ভিন্নতা আছে, কারো কাজের তাড়া থাকে না। ফুচকার স্টলে কিংবা ব্রিজের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতে দেখা যায় কত প্রেমিক যুগল। একটু নিরিবিলি পরিবেশ পেলেই আড্ডায় মত্ত হয়ে উঠে বন্ধু বান্ধব। রাতের বেলায় ও ট্রাফিক জ্যাম। ছোট্ট তিয়ান লুটোপুটি খেয়ে ঘুমিয়ে আছে তাহিরার কোলে। শিকদার বাড়ি থেকে মির্জা বাড়িতে ফিরছে। হঠাৎ করেই তাহিরার চোখের সামনে উদিত হয় এক অনাকাঙ্ক্ষিত মুখ। হ্যাঁ, বড্ড বেশি অনাকাঙ্ক্ষিত। তাহিরা এক দৃষ্টিতে তাকিয়ে রইল রাস্তার বিপরীত সাইডে। মিষ্টি একটা মেয়ে, শরীরের গঠন দেখেই বোঝা যাচ্ছে মেয়েটি অন্তঃসত্ত্বা। একটি ফুচকার স্টলে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে, পাশের ছেলেটা খুব যত্ন করে টিস্যু দিয়ে মুখ পরিষ্কার করে দিচ্ছে তার। খুবই যত্ন করে আগলে রেখেছে মেয়েটিকে। কাকতালীয় ভাবেই অপর প্রান্তের একজোড়া চোখ তার দিকেই আটকে গেল। দুজনেই তাকিয়ে রইল দুজনের দিকে। না, এই চাহনিতে নেই কোনো চাওয়া পাওয়ার গল্প, না আছে অস্বস্তি, না আছে অপরাধবোধ। তাদের এই দৃষ্টিতে আছে একে অপরের প্রতি সম্মান, শ্রদ্ধা, আর কিছু না পাওয়ার গল্প। তারা হয়তো জানতো এভাবেই একদিন তাদের দেখা হবে, হয়তো নীরবে দুপলক দেখবে কিন্তু কথা হবে না। চোখ সরিয়ে নিল তাহিরা, নীরবে মাথা এলিয়ে দিল তাইসিরের বুকে। এই যে লোকটা ভালো আছে এটা দেখে তাহিরার নিজেকে হালকা লাগছে, আর অপরাধ বোধ জাগ্রত হবে না। তার জন্য কারো জীবন থমকে আছে, এটা খুবই দুঃখজনক ছিল তার কাছে। তাইসিরের তীক্ষ্ণ দৃষ্টিতে এড়ায় না কিছুই। চোয়াল শক্ত হয়ে এলো তার, তবুও কোনো রিয়েক্ট করে না। কারণ সে জানে এই মেয়েটির শরীর মন জুড়ে শুধুই সেই আছে। কারোর অস্তিত্ব নেই সেখানে। স্বামীকে অন্যমনস্ক দেখে মাইশা ইশারায় জিজ্ঞেস করল কি হয়েছে। রাফি মুচকি হেসে মাথা নাড়িয়ে বোঝালো কিছু না। স্ত্রীকে জড়িয়ে ধরে চুমু খেলো তার কপালে। কে বলেছে দ্বিতীয়বার ভালোবাসা যায় না? হয়তো প্রথম ভালোবাসা কখনো ভোলা যায় না, কিন্তু দ্বিতীয়বারও কাউকে গভীরভাবে ভালোবাসা যায়। থাক না, না পাওয়াটুকু মনের মণিকোঠায়, ক্ষতি কি? রাত প্রায় 10টা পেরিয়ে 11টায় লিভিং রুমে ছেলের অপেক্ষায় ছিল তাবিয়া জাকি। তাইসিরদের দেখেই এগিয়ে গেলেন তাহিরার কোল থেকে ছোট্ট তিয়ানকে নিজের কোলে তুলে নিয়ে বললেন, আজকে তিয়ান তার কাছেই থাকবে। মির্জা কামরুজ্জামান নাতির জন্য বসে আছে। তাবিয়া জাকি চলে যেতেই তাইসির দুহাতে শূন্য তুলে নিল মেয়েটিকে। হকচকিয়ে গেল তাহিরা, নিজের ব্যালেন্স রাখতে দুহাতে তাইসিরের গলা জড়িয়ে ধরে। নাটকীয় ভঙ্গিতে বলল, ভাব ভঙ্গি তো ভালো ঠেকেছে না মশাই? মতলব কি? তোমাকে পিষে ফেলার প্রস্তুতি নিচ্ছি। ভালো হয়ে যান বুঝলেন, ভালো হতে পয়সা লাগে না। বুড়ো বয়সে এত রস কোথা থেকে আসে? কপাল গোটালো তাইসির, না জানার ভান ধরে বলে। তাই নাকি? আপনি না বললে তো জানতেই পারতাম না আমি বুড়ো হয়েছি। যাই বলুন, আপনার ঠোঁটে জাদু আছে, দেখছেন কেমন তরতাজা হয়ে যাচ্ছি। ততক্ষণে দুজনেরই রুমে চলে এসেছে। তাহিরা নেমে ড্রেসিং টেবিলের সামনে বসে হাতের বালা কানের দুল খুলতে শুরু করে। ভারী গহনা অসহ্য লাগছে। কানের দুল খুলতে খুলতে ওর দিল মেয়েটি। তাহলে আজ থেকে চুমু টুমু সব বন্ধ। তাইসির এগিয়ে মুখ ডোবালো মেয়েটির গ্রৈবাদেশে। ভারিক্কি গলায় বলল, এমন কথা ভুলেও বলবে না সুইটহার্ট, অক্সিজেন ছাড়া মানুষ বাঁচে শুনেছ? কি দেখে এত ভালোবাসলেন আমায়? কবে থেকে এত ভালোবাসতে শুরু করলেন মির্জা সাহেব? জানি না তো, শুধু মনে হয়েছে তুমি শুধু আমার। কবে থেকে মনে হলো? তাইসির পুনরায় স্লো ভয়ে যে ফিসফিস করে বলল, প্রথম দেখা থেকে। তোমাকে বলেছি না আমাকে তুমি করে বলবে? পারবো না, আপনি আমার কত বড়। হাহ। বড়র সাথে ঘুমানো যায় কিন্তু তাকে তুমি করে ডাকা যায় না। যত দোষ বয়স ঘোষ। চোখ মুখ কুঁচকে তাকালো তাহিরা, মুখ থেকে বের করল, ছি কি অশ্লীল কথাবার্তা। হ্যাঁ, মুখে বললেই অশ্লীল, আর করলে ভেরি বিউটিফুল। কান গরম হয়ে গেল মেয়েটির, উঠে দাঁড়িয়ে হাঁটা শুরু করল ওয়াশরুমের দিকে। এই লোকটির সাথে সে কখনো পেরে উঠে না। তাহিরা দুগদম এগিয়ে যেতেই তাইসির ঝড়ের গতিতে কাঁধে তুলে এনে বেডে ফেলে দিল। অমনি মুখটা চুপসে গেল মেয়েটার। তাইসির মেয়েটির গলায় ঘাড়ে টুকরো টুকরো চুমুতে সিক্ত করে তুলল। লোকটির ছোঁয়া আজকাল বড্ড এনজয় করে তাহিরা। তাইসিরের বেপরোয়া স্পর্শে শরীর খানা ভেঙে আসতে চাইছে তাহিরার। কিছু একটা ভেবে বাদ সাধল মেয়েটি। নিজেকে সামলান মির্জা সাহেব, লাগাম টানুন আপনার বেপরোয়ার। নয়তো আপনার উন্মাদনায় আপনার ছোট্ট পুচকে কষ্ট পাবে যে।
বলতে বলতেই তাইসিরের হাতখানা নিজের পেটের ওপর রাখল, থমকে গেল তাইসির। পুরো ব্যাপারটা বুঝতে তার 2 সেকেন্ড সময় লাগলো। অমনি তড়াক করে সরে গেল তাহিরার ওপর থেকে। থমথমে মুখশ্রী তার খুশি হয়েছে নাকি রেগে গেল বোঝা যাচ্ছে না। শান্ত দৃষ্টিতে তাকালো মেয়েটির দিকে, থমথমে গলায় বলে উঠে, এত সতর্ক থাকার পরেও কি করে হলো? তুমি ইচ্ছে করে করেছো তাই না? প্রতিবার নিজের হাতে পিল দিয়েছি তাহলে কেন করলে বলো? তাহিরা ভয় ভয় বলতে চাইল, আমার তিয়ানের একটা সঙ্গীর প্রয়োজন, তাই আপনাকে না জানিয়ে। আমাদের পরে আমার ছেলের সঙ্গীর প্রয়োজন হলে তার জন্য লোক হায়ার করতাম, দরকার পড়লে বিয়ে করিয়ে বুইনে দিতাম। বাবু কেন লাগবে? আবার সেই মরণ যন্ত্রণা। তোমাকে হারানোর ভয় আবার আমাকে নিঃস্ব করে তুলেছে। কেন কষ্ট দিচ্ছ আমাকে? তোমার কিছু হলে আমি বেঁচে থেকে কি করব? উগ্র গলায় বলল তাইসির। সে আবার বাবা হবে। এটা শুনে যতটা না খুশি হয়েছে তার চেয়েও বেশি প্রেয়সীকে হারানোর ভয় বাসা বেঁধেছে তাহিরা। বুঝতে পারছে তার অগ্নিপুরুষের অস্থিরতা। তাইসির ঠিকই বলেছিল, একদিন স্বইচ্ছায় তার সন্তান নিজের গর্ভে ধারণ করবে। তাইসিরের সন্তানের মা হবার জন্য সে বারবার মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেও রাজি। তাহিরা তাইসিরের উন্মুক্ত বুকে চুমু খেলো লাল তিলটির ওপর। ফিসফিস করে বলল, ভয় নেই মির্জা সাহেব। আপনার ভীতু ফুল আপনাকে ছেড়ে কোথাও যাবে না। শুধু এই জন্মে নয়, পরের জন্মেও আমি আপনার স্ত্রী হতে চাই। যদি হতে নাও চাই, আবার সেই প্রথমবারের মতো জোর করে থাপ্পড়ে বেঁধে রাখবেন। তবুও আমি আপনার থাকতে চাই। সমাপ্ত। গল্প বক্ষপিঞ্জরে অগ্নিপুরুষ। লেখনীতে সুমাইয়া জাউদা। অন্তিম পর্ব।